আজ থেকে তুই শুধুই আমার। তোর দিকে যেই খারাপ নজর দেবে, তোকে যে কাঁদাবে, যে তোকে বিন্দু পরিমাণ কষ্ট দিবে, তাকে আমি ধ্বংস করে দিব, ধ্বংস। তোকে এভাবে কাঁদানোর, হাসানোর, আদর করার অধিকার একান্তই আমার, আর কারোরই না। জান্নাতের সামনে এসে তার গাল দুটি ধরে একটা লোক এমনটা বলছে, কিন্তু ও লোকটার চেহারাটা ঠিকভাবে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তবে কেন জানি লোকটাকে অনেক আপন আপন মনে হচ্ছে ওর। কেন যেন লোকটার বলা সব কথাগুলো জান্নাতের খুব করে বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে আজ তার পাশে কেউ একজন আছে, সে এখন আর একা নয়। হঠাৎ পানির ঝটকা এসে পড়লো জান্নাতের গায়ের ওপর। সাথে সাথে জান্নাতের ঘুম ভেঙে যায়, আর ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে বসে বিছানা থেকে। জান্নাত এমন স্বপ্ন কয়েক বছর ধরেই দেখছে। এই স্বপ্নটা দেখলেই কেন জানি ওর মনে প্রশান্তির একটা বাতাস বয়ে যায়, অনেকটা ভালো লাগে ওর। মাথা তুলে সামনে তাকাতেই জান্নাত অনেকটা ভয় পেয়ে গেল। কি রে মুখ পুরি, ঘুম ভাঙলো তাহলে তোর? সকাল তো আর এখন হয়নি, এখনো যদি পড়ে পড়ে এভাবে শুধু ঘুমাস, তাহলে বাড়ির কাজ কি তোর মা এসে করে দেবে? মাকে নিয়ে এমন কথা শুনতেই জান্নাতের চোখ ভরে এলো। না মামি, আমার মাকে এখানে এনো না, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তো যা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? জান্নাত মুখ ধুয়ে সবার জন্য নাস্তা বানাতে গেল। জান্নাতের মা মারা যাওয়ার পর থেকে ও মামার বাড়িতেই থাকে। মামা আচরণটা খুব ভালো হলেও মামিটা একটু অন্যরকম, অনেকটা জল্লাদ টাইপের। জান্নাতের একটা মামাতো বোন আছে, নাম ফৌজিয়া, সেও অনেকটা ভালো। মায়ের কোনো গুণই ওর ভেতরে নেই। অনেক সময় ও এসে ওর মায়ের হাত থেকে জান্নাতকে বাঁচিয়ে নেয়, অনেকটা সাপোর্ট করে জান্নাতকে। জান্নাতের মামি একটাই খারাপ অভ্যাস, উনি কথায় কথায় শুধু জান্নাতের মা বাবাকে টানে। জান্নাতের বাবার কথা ঠিক মনে নেই, উনি যে কেমন দেখতে এটাও জানে না। তবে মায়ের একটা সাদা কালো ছোট্ট ছবি আছে ওর কাছে। সময় পেলে সেটা বুকে নিয়ে মনের কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে জান্নাত। নাস্তা টেবিলের ওপরে রাখছে জান্নাত, তখন মামা আসলো। আমেনা বেগম সোফায় বসে টিভি দেখছে। মামা জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, কিরে মা, তুই সবসময় এগুলো করিস কেন? না মানে মামা, বাড়ির কাজ করতে ভালোই লাগে, তাই। আচ্ছা তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। তখন আমিনা বেগম বলল জান্নাতকে, দেখ তো মেয়েটা ঘুম থেকে উঠেছে কিনা, গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। মেয়ে বলতে উনি নিজের মেয়ে ফৌজিয়াকে বুঝিয়েছে। মামার একমাত্র মেয়েও, দেখতে বেশ সুন্দরী আছে। জান্নাত চলে গেল ফৌজিয়াকে ডাকতে। তুমি মেয়েটার সাথে সবসময় এমন করো কেন? তো বসে বসে খেয়ে কি শুধু আমাদের ধ্বংস করবে? আর এইটুকু কাজ করলে কারোর কিছু হয় না। আরমান চুপ হয়ে গেল, কারণ তার কোনো কথা আমেনা শুনবে না। মামা আরমান জান্নাতের কষ্ট দেখে নিজে অনেক কষ্ট পায়। জান্নাত ফৌজিয়ার ঘরে গিয়ে দেখলেও সে খাটের ওপর বসে আছে। আপু, তোমাকে মামি ডাকছে। ফৌজিয়া জান্নাতের দিকে ফিরে মুচকি হাসি দিয়ে নিজের কাছে ডাকলো। জান্নাত একটু হাসি দিয়ে তার কাছে চলে গেল। কাছে যেতেই ফৌজিয়া ওর হাতটা ধরে বলল, আমার ছোট বোনটির মনে অনেক কষ্ট, তাই না? হাত ধরায় জান্নাত হঠাৎ চিৎকার করে উঠল। ফৌজিয়া তাড়াতাড়ি করে দেখতে লাগলো হাতে কি হয়েছে। দেখে জান্নাতের ডান হাতের অনেকটা অংশ পুড়ে লাল হয়ে গেছে। কি করে হলো? ফৌজিয়া জিজ্ঞেস করলো। হালকা হেসে জান্নাত বলল, একটু পড়ে গেছে, এতে কিছু হবে না। বলেই ও ওর হাতটা লুকিয়ে ফেললো। ফৌজিয়া উঠে ড্রয়ার থেকে মলম বের করে লাগিয়ে দিচ্ছে আর বলে, মা তোকে অনেক কাজ করায়, তাই না? অনেক কষ্ট হয় তোর। দেখবি একটা সময় এমন আসবে যখন তোর কোনো কাজ করতে হবে না, একটা রাজপুত্র এসে তোকে কোনো কাজ করতে দেবে না, তখন আর তোর কোনো কষ্টই থাকবে না। লন্ডন একটা ব্যস্ত সিটি। রাতের বেলা শহরটাকে অন্যরকম লাগে। জাবির রাস্তা দিয়ে পাগলের মতো ছুটছে, তার পেছনে কয়েকজন হাতে ধারালো অস্ত্র। সে বারবার একটা নম্বরে কল করে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। ছুটতে ছুটতে এমন জায়গায় চলে আসলো যে সেখানে কেন পথ খোলা নেই পালানোর জন্য। তখন পেছনে ছুটতে থাকা লোকদের একজন বলে উঠল, এবার কোথায় পালাবি? সব রাস্তা তো বন্ধ হয়ে গেল। জাবিরের দিকেই সবাই এগিয়ে যাচ্ছে আর বলছে, দেখি আজ তোকে কে বাঁচায়। জাবিরকে মারতে যাবে, তখন জাবির চোখে খিচে বন্ধ করে নেয়। হঠাৎ একটা গুলির শব্দ, এমন করে আরও 4টা গুলির আওয়াজ পায় জাবির। যখন চোখ খুলে সামনে তাকালো, তখন দেখলো এতক্ষণ যারা ওকে তাড়া করছিল সবাই প্রাণহীন অবস্থায় নিচে পড়ে আছে। সামনে তাকিয়ে একটা পরিচিত মুখ দেখতে পায়।
মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো স্টাইল করা, কালো কোট, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি পরা একটা ছেলে দাঁড়িয়ে হাতে বন্দুক ঘোরাচ্ছে, যেন ম্যান ইন ব্ল্যাক। জাবির এটা দেখে মুচকি হাসলো। সবার নাস্তা খাওয়া শেষে জান্নাত সব কিছু গোছাচ্ছে। আরমান আহমেদ অফিসে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফৌজিয়া ও কলেজে চলে গেল। আমিনা বেগম টিভি দেখছে, জান্নাত থালা বাসনগুলো পরিষ্কার করছে। জান্নাতও কলেজে পড়ে, তবে শুধু পরীক্ষা দিতে যায়। অনেক ভালো ছাত্রী জান্নাত। আমিনা বেগম চিৎকার করে বলল, জান্নাত, এক কাপ চা দিয়ে যা। এক্ষুনি আনছি মামি, বলল জান্নাত। তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে গেল। নিন মামি আপনার চা। আমিনা বেগম একটু মুখে নিয়ে রাগি চোখে তাকিয়ে গরম চায়ের পেলা ছুঁড়ে মারল জান্নাতের দিকে। গরম চা এসে হাতের ওপর পড়ায় জান্নাত ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। হাতটাও বারবার ঝাঁকাচ্ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। মা মোর তো মরেছে, তোকে কেন রেখে গেছে কে জানে? সাথে করে নিয়ে যেতে পারলো না? একটা চা তাই ভালো করে বানাতে পারিস না, শুধু পারিস অন্যের খাবার ধ্বংস করতে। তোর মা বাবা যখন তোর দেখাশোনা করতে পারবে না, তাহলে পৃথিবীতে আনার দরকার কি ছিল? যেমন কান লাগিনি মা, তেমন মুখ পুরি তার মেয়ে। যা গিয়ে কাজ কর। চোখ গরম করে এগুলো বলল আমিনা বেগম। জান্নাত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, তাড়াতাড়ি রান্নাঘরে এসে পানির মধ্যে হাত ডুবিয়ে দিল। কেন জানি আজ ওর চোখের পানিগুলো বাধা মানছে না। মনে মনে বলতে থাকে, মা জানো, আমার না অনেক কষ্ট হয় যখন মামি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে। মা, আমি অনেক খারাপ মেয়ে, তাই না? আমার জন্য তোমাকেও কথা শুনতে হয়। মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? জানো মা, অনেক সময় মনে হয় আমিও তোমার কাছে চলে আসি, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই করতে পারি না। মা, আমি আর পারছি না এত কষ্ট সহ্য করতে। জান্নাত হাত উঠিয়ে দেখলো কেমন কালো দাগ হয়ে গেছে। ওই পোড়া হাত দিয়ে বাড়ির সব কাজ করতে লাগলো জান্নাত। যত কষ্ট হোক না কেন, তাকে প্রতিদিন কাজ করতে হবে, না হলে যে পেটে ভাত আসবে না। সাজানো গোছানো রুম, টেবিলের উপর রাখা ফোনটা ভাইব্রেশন মোডে কাঁপছে। গোসল শেষে সেই ছেলেটা বের হয়ে এসে ফোনটা রিসিভ করে, আর ফোনের ওপাশ থেকে এমন কিছু শোনে যেটা শুনে একটু চিৎকার করে উঠে বলে, তুই খোঁজ নে, কাল আমি বাংলাদেশ আসছি। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে ছেলেটার, যেন সব কিছু ধ্বংস করতে তার এই চোখের আগুনটাই যথেষ্ট। ও ব্যালকনিতে গিয়ে চিৎকার করে বলে উঠল, আমার মাকে হত্যা করার প্রতিশোধ আমি নিব আকরাম খান, খুব জলদি আমাদের দেখা হবে। জান্নাতের হাতে অনেক ব্যথা করছে, তবুও সব ব্যথা সহ্য করে কাজ করে যাচ্ছে। বাড়ির সমস্ত কাজ জান্নাতকে করতে হয়। দুপুরে রান্না করে নিজে গোসল করে নিল। দুপুরের খাবার টেবিলে আমিনা বেগম ও ফৌজিয়া বসে আছে। জান্নাত সবাইকে খাবার দিতে গিয়ে হঠাৎ আমিনা বেগমের হাতের ওপর একটু ডাল পড়ে গেল। অবশ্য সেটা তেমন গরম ছিল না। আমিনা বেগম এটা দেখে রাগে জান্নাতের গালে কষে একটা চড় মেরে দেয়। সেটার টাল না সামলাতে পেরে পাশে টেবিলের সাথে ধাক্কা খেয়ে কপাল কেটে গেল। জান্নাতের মনে হচ্ছে উঠে দাঁড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই। ফৌজিয়া চিৎকার করে বলে উঠল, মা এটা কি করছো? আমিনা বেগম একটু জোরে বলে ওঠে, ঠিকই করছি, একটা কাজও ঠিক মতো করতে পারে না। দোষ অবশ্য তোর না, সব দোষ তোর মায়ের। নিজে তো মরেছে, তোকে কেন রেখে গেছে? তুইও কি তার মতো মরতে পারিস না? ফৌজিয়া জান্নাতকে তুলতে তুলতে বলে, মা তুমি সত্যি অনেক পাষাণ, আর সব কথাই তুমি ফুপিকে টেনে আনাটা কি খুব জরুরি? এটা বলে ও টেনে নিয়ে গেল জান্নাতকেও নিজের রুমে। জান্নাত কেঁদেই যাচ্ছে। তাকে কিছু বললে সেটা সে মেনে নেয়, কিন্তু ওর জন্য ওর মাকে খারাপ কথা শুনতে হয় এটা কিছুতেই মানতে পারে না। ফৌজিয়া জান্নাতের কপালে মলম লাগিয়ে দিল। তুই তো জানিস বা কেমন, কিছু মনে করিস না, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। জান্নাত কেঁদেই যাচ্ছে। দিন দিন আমিনা বেগমের অত্যাচার বেড়েই চলেছে। ফৌজিয়া প্লেটে কিছু ভাত আর তরকারি নিয়ে রুমে এলো। জান্নাতের দিকে এগিয়ে বলল, নে খেয়ে নে। জান্নাত প্লেটটা নিল, কিন্তু তার হাত কাঁপছে। ফৌজিয়া খেয়াল করে দেখলো ডান হাতের অনেক অংশ কালো হয়ে আছে। জান্নাত সেটা ঢাকার বৃথা চেষ্টা করলো। কি করে হলো? কড়া গলায় বলে উঠল ফৌজিয়া। জান্নাত কিছুটা ঘাবড়িয়ে বলল, রান্না করতে গিয়ে একটু লেগেছে। তখন এই হাত কাঁপার কারণে আমিনা বেগমের হাতের ওপরে ডাল পড়েছিল। ফৌজিয়া প্লেটটা হাতে নিয়ে হাত ধুয়ে নিজের হাতে জান্নাতকে খাইয়ে দিচ্ছে। জান্নাতের চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। মনে হচ্ছে ও যেন ওর মায়ের হাতে খাচ্ছে। কিরে পাগলি, কাঁদছিস কেন? জান্নাত মাথা নাড়িয়ে কিছু না বলল।
আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে কেটে গেল একদিন। এয়ারপোর্টের বাইরে 8টি কালো গাড়ি এসে দাঁড়ালো। সেটা থেকে প্রায় 25 জন মানুষ বের হলো, সবার গায়ে কালো পোশাক। ওরা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করলো। চারপাশের মানুষ অবাক হয়ে এদের দিকে তাকিয়ে আছে। তখন কয়েকজন সিকিউরিটি এসে ওদের সামনে দাঁড়ালো এবং বলল, সরি স্যার, আপনারা ভিতরে যেতে পারবেন না। কি বললি? ঠিকভাবে শুনতে পেলাম না, আবার বল তো শুনি। কালো পোশাকধারী গার্ডদের পেছন থেকে কেউ একজন এটা বলে ওঠে। গার্ডগুলো সরে যেতেই ওরা লোকটাকে দেখতে পায়। কালো একটা পাঞ্জাবি পরা, চোখে কালো চশমা পরে ওদের দিকেই এগিয়ে আসছে। এয়ারপোর্টের গার্ডেরা ওকে এখানে দেখে ভয় পেয়ে যায়। নাম আশিক। সবাই ওকে এক নামেই চেনে, কারণ ও হচ্ছে ঢাকা শহরের নাম করা গুন্ডা। গুজব আছে ও বাংলাদেশের সবথেকে মাফিয়ার কাছের লোক। পুরো ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কথাতেই চলে। তখনই এয়ারপোর্টের ভিআইপি জোন দিয়ে একটা ছেলে প্রবেশ করলো। পরনে কালো কোটের নিচে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো স্টাইল করা, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস পরা। নাম শ্রাবণ মাহমুদ আকাশ। দেশের সফল বিজনেসম্যানদের মধ্যে একজন। কিন্তু এর আরও একটি পরিচয় আছে, সে হচ্ছে টিম ব্ল্যাক মাফিয়ার লিডার। মানুষ তাকে কোল্ড মাইন্ডের কিলার বলে থাকে, কারণ সে ওর খারাপ কাজের কখনো কোনো প্রমাণ রাখে না। আশিক আকাশের দিকে এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আকাশ একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, তুইও পারিস। এখন দেখ ওইটা কোথায় আছে, আমি গাড়িতে গেলাম। এটা বলে সেখান থেকে চলে গেল আকাশ। আশিক একটু সামনে এগোতেই দেখে জাবির একটা বিদেশি সাদা চামড়ার মেয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। আশিক সেটা দেখে হেসে দিল আর নিজে নিজে বলে ওঠে, সালা জীবনেও ঠিক হবে না। হঠাৎ জাবির আশিককে দেখতে পায়। ও ডেকে বলে, দোস্ত দেখ, তোর নতুন ভাবি কেমন। আশিক মেয়েটার দিকে তাকাতেই মেয়েটি হালকা হাসলো। মেয়েটি হয়তো ওদের কথা বুঝতে পারেনি আর বেচারি না বুঝেই হাসলো। নাম জাবির, আকাশের কাছের বন্ধুর একজন। কিভাবে কি করতে হবে এসব বিষয়ে খুব অভিজ্ঞ। তবে একটাই দুর্বলতা, সেটা হচ্ছে মেয়ে। এয়ারপোর্ট থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আশিক, এবার বল আকরাম খান কোথায়? সেটা এখনো সঠিক জানতে পারিনি, তবে উনি এখন ঢাকাতে আছে, এটা শিওর। আকাশ অনেকটা রাগ নিয়ে বলে, আকরাম খান যেখানে থাকুক না কেন, ওর মৃত্যু আমার হাতেই লেখা। তখন জাবির পাশ থেকে বলে ওঠে, ভাই ভুলে যাস না, উনি কিন্তু তোর বাবা। এটা শুনে তাচ্ছিল্য করে হেসে ওঠে। জান্নাত সকালে ভোরে ওঠে, নামাজ পড়ে, কাজে হাত দিচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে। কথায় কথায় আমিনা বেগম ওকে খোঁটা দেয়। এতিম মেয়েটার প্রতি তার কোনো মায়া কাজ করে না। রাতে সবাই একসাথে বসে খাচ্ছে। জান্নাত বলে তখন, মামা, কালকে আমাকে একটু কলেজে যেতে হবে, সামনে তো পরীক্ষা। এটা শুনতেই আমিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলে, না না, এই বাড়িতে থাকতে হলে এসব পড়ালেখা আর চলবে না। তাছাড়া এসব করার জন্য তোর মা বাবা কোনো টাকা তো রেখে যায়নি, তাহলে শুধু শুধু আমরা তোর পিছনে টাকা কেন নষ্ট করব। মায়েশার মামা আরমান এটা শুনে বলে, আমেনা, কি বলে সব? ভুলে যেও না, ফৌজিয়ার মতো ও আমাদেরই মেয়ে। আমিনা বেগম এটা শুনে দাঁতে দাঁত চেপে বলে, মেয়ে না ছাই। ভাই তুমি ওর সাথে সবসময় এমন করো কেন? আর ওর খরচ তো কলেজ থেকেই দেয়, তাহলে ওর পেছনে তোমার টাকা খরচ হচ্ছে কোথায়? জান্নাতের মামা আরমান আহমেদ লুকিয়ে কলেজের ফিস এবং যাবতীয় সকল খরচ পরিশোধ করে। সেটা অবশ্য ফৌজিয়া ছাড়া অন্য কেউ জানে না। আমিনা বেগম একটু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, যাবে, তবে আগে বাড়ির সব কাজ করে তারপর। এতক্ষণ নীরবে কান্না করে জান্নাতের মুখে এবার একটু হাসি ফুটল। আকাশের চোখের ঘুম হারিয়ে গেছে, শুধু সেই রাতের কথা মনে পড়ছে, যে রাতের অন্ধকারে কেড়ে নিয়েছিল তার জীবনের একমাত্র আলোকে। এখন সে প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াতে চায়। দেখতে দেখতে কেটে গেল রাতটি। পরের দিন খুব সকালে জান্নাত ঘুম থেকে উঠে যায়। বাড়ির সব কাজ গুছিয়ে সকলের জন্য নাস্তা তৈরি করে নেয়। ভাই, আজকে ড্রাগনের লোকেরা আমাদের এলাকায় এসে ড্রাগ স্মাগলিং এর প্ল্যান করছে। সোফায় বসে পেপার পড়তে থাকা আকাশ আশিকের দিকে হালকা তাকিয়ে একটু মুচকি হাসলো। আকরাম খান এই ড্রাগনের হয়ে কাজ করত, তাই ড্রাগন তার শত্রুর তালিকায় 2 নম্বরে। ব্যাপারটা আমি দেখছি। এটা বলে আকাশ আবার পেপার পড়ায় মন দিল। আমিনা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে গেল, কারণ এত জলদি জান্নাত সব কাজ করে ফেলেছে। সবাই সকালের নাস্তা করে নিল। জান্নাত রান্নাঘরে বসে খাচ্ছে। ফৌজিয়া মামা অনেক করে বলে যে টেবিলে বসে খেতে,
কিন্তু তার একটাই কথা, টেবিলে বসে ও খেতে পারে না। আমিনা বেগম হনহন করে ঘরে যেতে দেখে আরমান আহমেদ অবাক হয়। আমিনা বেগম আলমারি থেকে সব কাপড় বের করে বাইরে নিয়ে এলো। জান্নাতের দিকে ছুড়ে দিয়ে বলল, যা ভালো করে পরিষ্কার করবি, যা। জান্নাত একবার কাপড়ের দিকে তাকায় আর একবার আমিনা বেগমের দিকে। জান্নাত অনেকটা করুণভাবে বলে, সবগুলো এখন পরিষ্কার করতে হবে? হ্যাঁ, এগুলো পরিষ্কার করার পর কলেজে যাবি। কিন্তু কোনো কিন্তু নাই, যাইতে হলে এগুলো পরিষ্কার করে তারপর যাবি। কড়া কণ্ঠে এটা বলে আমিনা বেগম সেখান থেকে চলে গেল। জান্নাতের মুখখানি কালো মেঘের মতো হয়ে এলো। মনে হচ্ছে চোখ দিয়ে এক্ষুনি বৃষ্টি ঝরবে। এতগুলো কাপড় কিভাবে পরিষ্কার করবে? ওর হাতে তো সময়ও নেই, কলেজের সময় হয়ে গেছে। ও বুঝতে পেরেছে আমিনা বেগম ইচ্ছা করেই এমনটা করছে, যাতে করে জান্নাত কলেজে যেতে না পারে। দেরি না করে জান্নাত সেগুলো পরিষ্কার করতে শুরু করে দিল। কাজ শেষ করতেই অনেকটা দেরি হয়ে গেছে ওর। তাড়াতাড়ি তৈরি হয়ে আমিনা বেগমকে বলে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এত তাড়াতাড়ি সব কাপড় পরিষ্কার করে আমিনা বেগমের সামনে যখন দাঁড়ালো, তখন সে অনেকটাই অবাক হয়েছিল। চলে আসার সময় উনি বলে দিছে তাড়াতাড়ি ফিরতে। জান্নাত কলেজে এসেছে, এখানকার নাম করা কলেজ এটা। জান্নাত হাঁটছিল, তখন হঠাৎ পেছন থেকে কেউ তার চোখ আটকে ধরলো। এতে জান্নাত অনেকটা অবাক হয় আর হেসে বলে, মিম, এটা তুই তাই না? মিম হচ্ছে জান্নাতের একমাত্র বান্ধবী। মিম ওকে ছেড়ে দিয়ে মুখ বেঁকিয়ে বলে, ধুর, তুই বারবার কিভাবে বলিস যে এটা আমি? জান্নাত হেসে বলে, তুই বুঝবি না, চল অফিস রুমে ফর্ম ফিল আপটা করতে হবে। এটা বলেই জান্নাত অফিস রুমের দিকে যাচ্ছিল। আরে কই যাস? আজ তো হবে না, প্রিন্সিপাল স্যার আজকে আসবে না। আচ্ছা যাই হোক, এখন বল তো কেমন আছিস তুই? জান্নাত মন খারাপ করে বলে, আমি তো ভালো আছি, কিন্তু স্যার কেন আসবে না? সেটা তো জানি না, তবে কালকে সবাইকে আসতে বলা হয়েছে। তাহলে আমি যাই রে, কালকে আবার আসার চেষ্টা করব। দুটো লোক হাঁটু ভাঁজ করে বসে আছে, তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। ওরা ভয়ার্থ কণ্ঠে বলল, আকাশ ওদের সামনে দাঁড়িয়ে পিস্তল ঘোরাচ্ছে। তাদের কথা শুনেই ওদের সামনে বসে পড়ল। বসে থাকা দুটো লোকের মধ্যে একটির কপাল থেকে একটু রক্ত হাতের আঙুলে লাগিয়ে বলল, তাই নাকি? তোরা সত্যি কিছু জানিস না? তাহলে তোরা তো আমার কোনো কাজেরই না। বলেই ঠাস ঠাস করে দুজনের কপালে দুটি বুলেট ভরে দিল। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে চিৎকারের আওয়াজ ভেসে এলো। আকাশ সামনে তাকাতেই দেখে একটা মেয়ে অনেকটা ভয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে শ্যাম বর্ণের, সে যে অনেক সুন্দরী এমন না, অনেকটা সাধারণের ভেতরে অসাধারণ কেউ। মেয়েটার চোখে মুখে যেন একটা মায়া আছে, এ যেন এক মায়াবতী। আকাশ অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে ওই মায়াবতীর দিকে। তাকে দেখে আকাশ কোনো এক ঘোরের মধ্যে চলে গেল। একে যেন আগেও কোথাও দেখেছে। জাবিরের ধাক্কায় বাস্তবে ফিরল আর সামনে তাকিয়ে দেখে মায়াবতী সেখানে নেই। জাবির বলে, ভাই মেয়েটা তো দেখে নীল। খোঁজ নে কে এই মেয়ে, ওর পুরো ডিটেলস আমার চাই। জান্নাত মিমের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তার কাছে বাড়তি কোনো টাকা না থাকায় হেঁটেই যাচ্ছে। হঠাৎ কোথাও থেকে কান্নার আওয়াজ পেলে কৌতূহলবশত সে সেটার উৎসটা দেখতে যায় আর দেখে দুটি লোক একটা লোকের সামনে আকুতি মিনতি করছে। হঠাৎ দাঁড়িয়ে থাকা লোকটি ওদের কিছু না বলে গুলি করে দিল। এটা দেখে জান্নাত ভয়ে চিৎকার করে উঠল। তখন সামনে থাকা লোকটি জান্নাতকে দেখে নেয়। জান্নাতের শরীর যেন ঠান্ডা হয়ে আসছে ছেলেটার ওভাবে তাকানো দেখে। তবে কেন জানি ওর মনে হচ্ছে এই চোখ দুটি ওর খুব পরিচিত, কোথাও জানি দেখেছে। কোনোভাবে ও সেখান থেকে ছুটে পালিয়ে এলো। জান্নাত এক ছুটে বাড়ি চলে এলো, সারা শরীর ঘামে ভিজে গেছে। আমিনা বেগম জান্নাতের এমন অবস্থা দেখে অনেক অবাক হলো। টেবিলে রাখা এক জগ পানি সে ডকডক করে খেয়ে ফেললো। জান্নাতের গা হাত পা এখনও কাঁপছে, চোখের সামনে একটু আগে ঘটে যাওয়া চিত্রটা ভাসছে। আমিনা বেগম ওর দিকে এগিয়ে এসে বলল, কি হলো, এমন করছিস কেন? ঘাড়ে ভূত টুত লেগেছে নাকি? জান্নাত এখনও দাঁড়িয়ে ওসব ভেবে যাচ্ছে। আমিনা বেগমের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমিনা বেগম এবার অনেকটা রেগে জান্নাতকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? জান্নাত কিছুটা ঘাবড়ে আমিনা বেগমের দিকে তাকালো, বলল, না, কিছু না। ভয়ে যেন ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, অনেক কাজ পড়ে আছে। জান্নাত আর কোনো কথা না বলে চলে গেল। বাড়ির সব কাজ করলো সে, কারোর সাথে কোনো কথা বলছে না জান্নাত। তার মাথায় একটাই চিন্তা, কতটা নিষ্ঠুর হলে কেউ কাউকে এমনভাবে খুন করতে পারে। জান্নাতের শরীরটা আজ ভালো ঠেকছে না তার কাছে, মাথা অনেক ভার ভার মনে হচ্ছে, সাথে ভয় হচ্ছে খুব।
রাতে খাবার খাওয়ার সময় আরমান আহমেদ জান্নাতকে দেখে বলে, মা তুই ঠিক আছিস তো? তোকে এমন দেখাচ্ছে কেন? জান্নাত ওনার দিকে তাকিয়ে বলে, না, কই, আমি ঠিক আছি। আরমান জান্নাতের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার খাওয়ায় মন দিল। ফৌজিয়ার মনে খটকা লাগছে, মেয়েটা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। কুছ তো গড়বড় হ্যাঁ। আকাশ বারান্দায় দাঁড়িয়ে সকালে দেখা মায়াবতীর কথা ভাবছে। তখন জাবির এলো। শব্দ পেয়ে আকাশ পেছনের দিকে ফিরল। মেয়েটার সব খবর পেয়েছি। ওর নাম জান্নাত। মা বেঁচে নেই, বাবা ছোটবেলা থেকে লাপাত্তা, থাকে মামার বাসায়। একটা মামাতো বোন আছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু মামিটা অনেক জল্লাদ, উঠতে বসতে অনেক অত্যাচার করে। ভাবি অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা বলে জাবির হাসতে থাকে। আকাশ বলে, তুই অনেক দূরে চলে গেছিস, জলদি ওখান থেকে ফিরে আয়। একটা প্যাকেট এগিয়ে দিয়ে জাবির বলে, এটাতে ওর সব কিছু আছে, চেক করে নে। প্যাকেটটা হাতে নিয়ে দেখলো জান্নাতের একটি ছবি আছে ভেতরে। সেটা দেখে আকাশ বলে ওঠে, মায়াবতী, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। অনেক বেলা হয়ে গেছে, বাড়ির সব কাজ পড়ে আছে, কেউ করে নাই। আমেনা বেগম ঘুম থেকে উঠে দেখলো সব কিছু সেভাবেই অপরিষ্কার হয়ে পড়ে আছে। এটা দেখে আমেনা বেগমের রাগে চোখ লাল হয়ে উঠছে। চিৎকার করে ডেকে উঠল জান্নাতকে, কিন্তু জান্নাতের কোনো উত্তর আসলো না। আমেনা বেগম রেগে মেগে জান্নাতের ঘরে দিকে এগিয়ে গেল এবং যেটা দেখলো সেটা দেখে রাগের পরিমাণ আরও বেড়ে গেল। জান্নাত এখনও শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। এটা দেখে দাঁত কিরমির করে বলতে থাকে, এটা কি নিজের বাপের বাড়ি পেয়েছিস নাকি, যে যখন যা ইচ্ছা তাই করবে? দাঁড়া, আজ তোকে গরম পানিতে চুবাবো। যখন ঘর থেকে বের হবে তখন আমেনা বেগম খেয়াল করলো জান্নাত কিছু বলছে আর কাঁপছে। আমেনা বেগম কাছে গিয়ে দেখে জান্নাতের গায়ে অনেক জ্বর, আর এজন্য বেঘরে বকছেও। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু দেখিনি, আমাকে দয়া করে মারবেন না। জ্বর যেন কাঁপুনি দিয়ে উঠছে জান্নাতকে। এটা দেখে আমেনা বেগম শয়তানি হাসি দিল আর মনে মনে বলল, মর তুই মরলেই আপদ বিদায় হবে। খুশি মনে আমেনা বেগম চলে গেল রুমে। ফৌজিয়া ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু তার চা এখনও দিয়ে যায়নি জান্নাত। সব সময় ও তো দিয়ে যায়, কিন্তু আজ কেন দিচ্ছে না? মনে মনে ভাবছে ফৌজিয়া। তাই সে নিচে আসলো। এসেই অবাক, বাড়িটা আজ অনেক অগোছালো লাগছে ওর কাছে। জান্নাত জান্নাত বলে ডেকে উঠল ফৌজিয়া, কিন্তু কোনো উত্তর নেই। এবার সে রান্নাঘরের দিকে অগ্রসর হলো, কিন্তু সেখানেও জান্নাত নেই। ফৌজিয়া সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, মেয়েটা আজ গেল কোথায়? একবারও ওর ঘরে গিয়ে দেখে আসি তো সেখানে আছে কি না। ঘরে গিয়ে দেখে জান্নাত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর কাঁথাটা কাঁপছে। ফৌজিয়া তাড়াতাড়ি জান্নাতের দিকে এগিয়ে যায় আর কাঁথা সরিয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর গায়ে অনেক জ্বর। ফৌজিয়া চিৎকার করে মা বাবা বলে ডেকে উঠল। আজ ওর বোনটার এমন অবস্থা দেখে ফৌজিয়ার চোখে পানি চলে এলো। মেয়ের কণ্ঠ শুনে আরমান আহমেদ তাড়াতাড়ি ছুটে এলো জান্নাতের ঘরে। এসে দেখে জান্নাত জ্বরে কাঁপছে। ফৌজিয়া আরও কয়টা কথা দিয়েছে জান্নাতের ওপর। বাবা জলদি ডাক্তারকে খবর দাও, আমি জলপট্টির ব্যবস্থা করছি। আরমান আহমেদ ডাক্তারকে ফোন করে আসতে বলল। ফৌজিয়া জান্নাতের মাথায় জলপট্টি দিচ্ছে। এতে দুজনের এমন কর্মকাণ্ড দেখে একজন জ্বলে পুড়ে যাচ্ছে। যত সব ন্যাকামি। কিছুটা দূরে দাঁড়িয়ে মুখ ভেঙচিয়ে বলল আমেনা বেগম। ফৌজিয়ার হঠাৎ মনে হলো জান্নাত বিড়বিড় করে কিছু বলছে, তাই সে মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করলো জান্নাত কি বলছে। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু দেখিনি, আমাকে দয়া করে মারবেন না। ফৌজিয়া কিছুই মাথায় ঢুকছে না, কি বলতে চাচ্ছে ও। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করে ওষুধ দিয়ে গেল। আকাশ একটা কালো জিন্স ও কালো একটা শার্ট পরে জান্নাতের কলেজের সামনে তার গাড়ির ওপর বসে আছে। একটাবার সেই মায়াবতীকে দেখার আশায়, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তার কোনো খোঁজ নেই। আকাশ আজ এই প্রথম কারোর জন্য অপেক্ষা করেছে আর তারই কোনো খোঁজ নেই। জান্নাত এখন একটু সুস্থ, তবে চোখের পাতাগুলো অনেক ভারী হয়ে আছে। ফৌজিয়া তার সামনেই বসে আছে। ফৌজিয়া বলল, কেমন লাগছে এখন? আর এত জ্বর হলো কি করে? জান্নাত মাথা নাড়িয়ে বলল, জানি না, তবে ওর চোখের সামনে কালকে সেই ঘটনা ভাসছে। এভাবেই কেটে গেল দিনটা। জান্নাতের আজ কোনো কাজ করতে দেয়নি ফৌজিয়া। আকাশ সোফায় বসে ল্যাপটপে জান্নাতের ছবি দেখছে আর ভাবছে, কি আছে এর মাঝে যেটা আমাকে এত বাজেভাবে টানছে? হঠাৎ করেই কেন এর মায়ায় পড়ে গেলাম? আমার জীবনের তো একটাই লক্ষ্য ছিল, সেটাই পৌঁছে আমি আমার এই বিষাক্ত জীবনের অধ্যায়টা ইতি টানতাম। কিন্তু এর মাঝে কেন এসে এভাবে দেখা দিলে? একদিনে কিভাবে তোমার মায়াতে জড়িয়ে নিলে? লোকে
লোকে ঠিকই বলে, মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। এর জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, অনুভূতি আছে কিন্তু শান্তি নেই। হুট করে মানুষ মায়ায় পড়লেও হুট করে সে মায়া কাটিয়ে বেরিয়ে আসতে পারে না। পরের দিন সকালবেলা জান্নাত অনেকটা সুস্থ হওয়ায় আগের মতো কাজ করতে লাগলো। আমিনা বেগম হঠাৎ করে পেছন থেকে বলে ওঠে, শোন জান্নাত, জান্নাত পেছন থেকে হঠাৎ আওয়াজ পাওয়ায় অনেকটা ঘাবড়ে লাফিয়ে ওঠে। পেছনে ফিরে দেখে আমিনা বেগম, তাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এই ঘটনার পরেই জান্নাতের মনে এক ধরনের ভয় বাসা বেঁধেছে। আমিনা বেগম বলে, শোন জান্নাত, আজকে ফৌজিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সব কিছু ভালো করে পরিষ্কার করবি। জান্নাত উত্তরে মাথা নাড়ালো। দুপুর গড়িয়ে বিকাল হলো। জান্নাত সব কিছু গুছিয়ে ফৌজিয়ার রুমে চলে গেল। ফৌজিয়া তার মোবাইলে কিছু দেখছে আর মুচকি হাসছে। জান্নাত যে তার রুমে এসেছে সে টেরই পায়নি। ফৌজিয়া তার ফোনে একটি ছেলের ছবি দেখছে। আপু, কে ছেলেটি? হঠাৎ কেউ কিছু বলে উঠায় ফৌজিয়া একটু ভয় পেয়ে গেল। পরে জান্নাতকে দেখে তার মুচকি হাসি হেসে বলে, না কেউ না, আজকে আসলে দেখিস। জান্নাত একটু জোরে বলে ওঠে। তার মানে এই কি সেই? ফৌজিয়া জান্নাতকে আর কিছু বলল না। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেছে। জান্নাত এটা দেখে হেসে দিল। সন্ধ্যায় পাত্রপক্ষ আসবে, তাই জান্নাত সব কিছু ভালো করে চেক করে দেখলো সব কিছু ঠিক আছে কিনা। তখন কলিং বেল বেজে উঠল এবং সেটা কন্টিনিউ বাজতেই লাগলো। জান্নাত দৌড়ে গেল দরজা খুলতে। গেল আমিনা বেগম আর আরমান আহমেদ বাইরে বের হয়ে এলো। জান্নাত দরজা খুলে যাকে দেখলো তাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। হাত পা যেন অবশ হয়ে আসছে ওর। অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করছে জান্নাত। আরমান আহমেদ বলল, কে এসেছে জান্নাত? জান্নাত কোনো উত্তর দিচ্ছে না, যেন সে বরফের মতো জমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমাট বেঁধেছে ওর, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ মাহমুদ আকাশ। অবশ্য জান্নাতের চোখে সে একজন নৃশংস হত্যাকারী। জান্নাত মনে মনে ভাবছে, উনি এখানে নিশ্চয়ই আমাকে মারতে এসেছে। আরমান আহমেদ একটু এগিয়ে এসে দেখলো দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। কে কে আপনি? কাকে চাই? বলল আরমান আহমেদ। আকাশ এতক্ষণ জান্নাতকে নজর ভরে দেখছিল। হঠাৎ চিৎকারে আওয়াজ পেয়ে তার ঘোর ভাঙল। আকাশ আরমান আহমেদ এর দিকে তাকিয়ে বলল, কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে। আকাশের পথ আগলে দাঁড়িয়ে আছে জান্নাত, এজন্য ওকে বলে, যদি সামনে থেকে একটু সরো তাহলে ভালো হতো। জান্নাত কিছুটা অবাক হয়েছে লোকটাকে দেখে। উনি কিছু বলাই জান্নাত তার দিকে মুখ তুলে তাকালো, কিন্তু চোখ আটকে গেল তার চোখের দিকে। জান্নাতের আবারও মনে হতে থাকে এই চোখ তার পরিচিত, কোথায় যেন দেখেছে। জান্নাতের এমন করে আকাশের দিকে তাকানোটা কেমন জানি টানছে আকাশকে। আকাশ সামনে তাকিয়ে দেখে আরমান আহমেদ তার দিকে তাকিয়ে আছে, তাই ও জান্নাতকে পাশ কাটিয়ে আরমান আর আমিনার কাছে চলে যায়। আমরা বসে কথা বলি। মাথা নাড়িয়ে সোফায় বসে পড়ল সবাই। জান্নাত রুমের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, এদের কথা শুনছে সে। আকাশ বলে, আপনি নিশ্চয়ই আরমান আহমেদ, আর আপনি আমেনা বেগম। আমিনা বেগম বলার সময় আকাশ একটু রাগী ভাব নিয়েই তাকালো। ওরা দুজনই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি হলাম শ্রাবণ মাহমুদ আকাশ। আমাকে না দেখলেও নামটা নিশ্চয়ই শুনেছেন। নামটা শুনেই আরমান ও আমিনার চেহারার রংটাই হঠাৎ পাল্টে গেল। শ্রাবণ মাহমুদ আকাশ, মানে আপনি কি সেই ব্ল্যাক মাফিয়ার লিডার? নিচে চেঁচামেচি শুনে রুম থেকে ফৌজিয়া নিচে চলে এসে দেখে তার বাবা মা একটা লোকের সাথে বসে কথা বলছে। আর একটু দূরে দাঁড়িয়ে জান্নাত ঘেমে পুরো গোসল করে গেছে। ফৌজিয়া তাড়াতাড়ি করে নিচে গেল। কিছু বলার আগে আরমান আহমেদ মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বললেন। সে তাড়াতাড়ি জান্নাতের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। জান্নাত হঠাৎ করে স্পর্শ পাওয়ায় ভয়ে কেঁপে উঠল। জান্নাত যখন শুনেছে এই লোকটা একটা গুন্ডা মাফিয়া লিডার সে, তখন ও ভেবেই নিয়েছে হাজি হয়তো তার শেষ দিন। আকাশ বলে, তো যার জন্য এখানে আসা। 1 মিনিট। আকাশ ফোন বের করে কাকে যেন ফোন করলো, সাথে সাথে জাবির সেখানে চলে আসলো হাতে মিষ্টির প্যাকেট ভর্তি করে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক। আরমান সাহেব বলল, এত মিষ্টি কিসের জন্য? আকাশ বলে, দেখুন, আমি সোজাসাপটা লোক, যা বলি সরাসরি বলি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আকাশের কথা শুনে সবাই অনেক অবাক হয়েছে, যা সবার চেহারায় ফুটে উঠেছে। ফৌজিয়ার তো চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। জাবির আকাশকে ধাক্কা মেরে কানের কাছে ফিসফিস করে বলে, কি বলছিস? ভাবি তার বোনের মেয়ে? আকাশ সবার দিকে একবার তাকালো, দেখলো সবাই কেমন করে তাকিয়ে আছে তার দিকে। আকাশ বলল, আপনার মেয়ে জান্নাত, মানে ও তো আপনার মেয়ের মতনই, তাই না?
জান্নাত নামটা শুনে কেউ খুশি না হলেও আমিনা বেগম খুব খুশি হয়েছে। অন্যদিকে জান্নাত তো ভাবছে ওকে মারার জন্য এটা নতুন কোনো প্ল্যান, বিয়ে করেই ওকে মেরে ফেলবে। ভাবতেই নিঃশব্দে জান্নাত কান্না করতে থাকে। এটা দেখে ফৌজিয়া জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখুন, আপনি যেই হন না কেন, আমি জান্নাতকে আপনার সাথে কখনোই বিয়ে দেব না। এটা শুনে আকাশ রেগে উঠে দাঁড়িয়ে বলে, আমি এখানে আপনাদের থেকে অনুমতি নিতে আসিনি, জানতে এসেছি আজ থেকে ও আমার। তাই ওর যদি এখানে কোনো প্রকার কষ্ট হয় বা কোনো ক্ষতি হয়, আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। সো মাইন্ড ইট। এটা বলে আকাশ সেখান থেকে চলে গেল। জান্নাত অনেকক্ষণ যাবৎ কান্না আটকে রেখে দাঁড়িয়ে আছে। এবার আর না পেরে ফৌজিয়াকে ধরে শব্দ করে কান্না করে দিল। ফৌজিয়া জান্নাতকে ধরে রুমে নিয়ে গেল আর কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু থামাতেই পারছে না। নিচে আমিনা বেগম আরমান আহমেদের পাশাপাশি বসে আছে। আচ্ছা, বিয়ে দিতে অসুবিধা কি? আর কতদিন আমাদেরটা শেষ করবে? তার থেকে ভালো আপদটা বিদায় করে দাও। আরমান আহমেদ কিছু না বলে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসলো। নাম নাহিল মাহমুদ অভ্র। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট। তার থেকে বড় কথা, ফৌজিয়া আর অভ্র আগে থেকে দুজন দুজনকে পছন্দ করে। পরে পরিবার মেনে নেওয়ায় বিয়ে হবে শীঘ্রই। সব কিছু ভালোভাবে কেটে গেল। জান্নাত একবারও বাইরে আসেনি রুম থেকে। আরমান আহমেদ জান্নাতের রুমে গিয়ে দেখে জান্নাত ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। চোখ মুখ অনেকটা ফোলা, হয়তো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আরমান একটা চাদর টেনে দিল জান্নাতের গায়ে। সামনে অনেকটা ফাঁকা জায়গা, ওপরে আকাশের মেঘগুলো চাঁদের সাথে লুকোচুরি খেলছে। গাড়ির ওপর বসে আছে আকাশ, হাতে বিয়ারের বোতল। ভাবছে কিছুক্ষণ আগে কি করেছে, কীভাবে ওর মায়াবতী তার দিকে তাকিয়েছিল। এটা ভাবতেই যেন মনে অনেক শান্তি লাগছে ওর। আর তো মাত্র কয়টা দিন, তারপর তুমি আমার, শুধু আমার। এটা বলেই আকাশ হা হা করে হাসতে থাকে। পরের দিন সকালে জান্নাতের মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। রাতেই অনেক ঠান্ডা লেগেছে। ওর হয়তো জ্বর এখনও ভালোভাবে সারেনি। সকাল থেকে সে কাজ করে যাচ্ছে। নাস্তা করে ফৌজিয়া চলে গেল তার বন্ধুদের সাথে দেখা করতে। আরমান আহমেদ রুমে গেল। আমিনা বেগম পান চিবোচ্ছে সোফায় বসে আর শক্ত চোখে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত কোনো দিকে না তাকিয়ে কাজ করছে। তখন আমিনা বেগম বলল, সব ঘরগুলো ভালো করে মুছে দিস। জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আজ কাজ করতে অনেক কষ্ট হচ্ছে ওর, তবুও সব কিছু সহ্য করে কাজ করছে। প্রায় সব ঘর মুছে ফেলেছে সে, শুধু দরজার সামনেরটুকু বাদ আছে। জান্নাতের চোখ মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে যাচ্ছে। কাজ করার জন্য মনোশক্তি পাচ্ছে না। তবুও সে হার মানার পাত্র নয়। ও যখন দরজার সামনে মুছছিল তখন হঠাৎ যেটা দিয়ে মুছছে সেই কাপড়টা কিছুর সাথে আটকে গেল। জান্নাত তাকিয়ে দেখলো কেউ একজন ঘর মোছা কাপড়টা জুতা দিয়ে চেপে রেখেছে। জান্নাত পা থেকে ওপরের দিকে তাকিয়ে দেখলো হ্যাঁ, একজোড়া লাল টকটকে জ্বলন্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে। জান্নাত পুরো মুখটা দেখতেই দু হাত পিছিয়ে গেল, কারণ ওর সামনে আকাশ দাঁড়িয়ে আছে আর দেখেই বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে। হঠাৎ আকাশ চিৎকার করে বলল, এই কাজ তুই কেন করেছিস? বাড়ি থেকে কাজের মানুষ নেই? জান্নাত আকাশের এমনভাবে তাকানো আর কথা শুনে খুব ভয় পেয়ে যায় আর ভয়েও কান্না করে দেয়। বাইরে থেকে এমন চিৎকার শুনে আরমান আহমেদ আর আমিনা বেগম ছুটে চলে আসলো এবং বাইরে এসে দেখে আকাশ জান্নাতের দিকে রাগীভাবে তাকিয়ে আছে আর জান্নাত মাটির দিকে মুখ করে বসে আছে আর কান্না করছে। আরমান আহমেদ তাড়াতাড়ি জান্নাতের কাছে চলে আসে। জান্নাতুর মামাকে দেখে মনে একটু সাহস পায়। কি হয়েছে? আপনি এমন সময় এখানে কেন? আকাশ জান্নাতের থেকে চোখ সরিয়ে আরমান আহমেদের দিকে তাকালো আর ওনাকে তাচ্ছিল্য করে হেসে বলে, এখানে কেন? ভালো প্রশ্ন। দেখতে আসলাম আপনারা কেমন মানুষ। আর না আসলে তো জানতেই পারতাম না মানুষ এতটা নিচু মনের হতে পারে। আমার থেকে আপনি জান্নাতকে বেশি বোঝেন। বেশি না, অনেক বেশি বেশি বোঝেন। আপনি তো জানতেন ও পুরোপুরি সুস্থ না। একবারও কি ওর মুখের দিকে তাকিয়েছেন? আরমান আহমেদ জান্নাতের মুখটার দিকে তাকালো। মুখটা কেমন ফোলা ফোলা, চোখ দুটি লাল হয়ে আছে, চুলগুলো উল্লুক ভুল্লুক করা। ওর মুখে অনেক বেশি ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। আরে আপনার তো একটা মেয়ে আছে, তাই না? তো ওকে দিয়ে কাজ কেন করান না? জান্নাত তো আপনার মেয়ের মতনই, হোক সে আপনার বোনের মেয়ে। আপনি কি আপনার বোনকে ভালোবাসতেন না? যদি একটুও বাসতেন তাহলে ওকে দিয়ে এমন কাজ করাতে আপনার বিবেকে বাধ্য। কাকে কি বলছি? আরমান আহমেদ এটা শুনতেই চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সত্যি ওনার সামনে প্রতিদিন এসব হচ্ছে, কিন্তু উনি কিছুই করতে পারছেন না। তখনই আমিনা বেগম বলে, অন্যের বোঝা আমরা কেন ফিতে টানবো? ওর বাবা মা কি আমাদের কাছে কি খাজানা রেখে গেছে? আকাশ এটা শুনে একটু হাসলো আর বলে,
ও তাহলে এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। আকাশ ওর পকেট থেকে একটা চেক বই বের করে কিছু লিখে আমিনা বেগমের সামনে ধরে। এতে নিশ্চয়ই 1 মাস এই বোঝাটা বইতে পারবেন। আমিনা বেগম ছো মেরে ওটা নিয়ে দেখলো 1 লাখ টাকার চেক। আরমান আহমেদ কিছু বলছেন, নিচের দিকে তাকিয়ে আছে, নিজের ওপর অনেক রাগ হচ্ছে ওনার। জান্নাত অনেক অবাক হয়ে আছে, লোকটা ঠিক কী করতে চাচ্ছে সেটাও কিছুতেই বুঝতে পারছে না। সে তো তাকে মারতে চায়, তাহলে এমন করছে কেন? আকাশ জান্নাতের সামনে এসে বলল। জান্নাত রেডি হয়ে নাও, আমরা বেরোবো। জান্নাতের কোনো রেসপন্স না দেখে জোরে বলে ওঠে। কি বলেছি কানে যাচ্ছে না? জান্নাত আকাশের চিৎকার শুনে কেঁপে ওঠে আর মামার পেছনে গিয়ে মুখ লুকালো। আরমান আহমেদ জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, যা মা, গিয়ে রেডি হয়ে নে। জান্নাত ওর মামার মুখ থেকে এমন কথা শুনে অনেকটা অবাক হয়েছে, তবে ও মামার কথার অবাধ্য হয় না, তাই ও উঠে নিজের রুমে চলে গেল। আকাশ সোফায় বসে পেপার পড়ছে। আরমান আহমেদ তার সামনে বসে আছে। সে এখন এক গভীর চিন্তায় মগ্ন। আজ উনি আকাশের চোখে জান্নাতের জন্য খারাপ লাগা, কষ্ট, ভালোবাসার রাগ দেখেছে। মনে হচ্ছে এতদিনে উনি জান্নাতের জন্য পারফেক্ট কাউকে খুঁজে পেয়েছে, যার কাছে জান্নাত অনেক সুখে থাকবে ভেবে মুচকি হাসলো আরমান আহমেদ। জান্নাত রেডি হয়ে চলে এসেছে, মানে চোখে মুখে পানি দিয়ে শুধু জামাটা বদলেছে, তবুও অনেক সুন্দর লাগছে। আকাশ ওকে দেখে মুচকি হেসে বলল, তাহলে চলো যাওয়া যাক। জান্নাত ওর মামার দিকে তাকালো। সে মাথা নাড়িয়ে যেতে বলল। আকাশ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জান্নাতকে আসতে দেখে সামনের দরজা খুলে দিল। জান্নাত কোনো কথা না বলে বসে পড়ল। আকাশ ড্রাইভিং সিটে বসে পড়ল। জান্নাত ভাবছে আজই হয়তো তার জীবনের শেষ দিন। আজ এই মাফিয়া মনে হয় ওকে মেরে ফেলবে। জান্নাতও আজ প্রস্তুত হয়ে এসেছে মরার জন্য। আসার আগে মায়ের ছবি দেখে বলে এসেছে, মা আমি আসছি তোমার কাছে। জান্নাত ভাবছে মামা আপুর সাথে আর কখনো দেখা হবে না। এটা ভাবতেই জান্নাতের চোখ ভিজে এলো। আকাশ আজ অনেক খুশি তার মায়াবতী তার পাশে বসে আছে, তবে ওর চোখে পানি দেখে আকাশেরও কেমন জানি খারাপ লাগে। গন্তব্যে পৌঁছে গেল ওরা। গাড়িটা থামতেই আকাশ জান্নাতকে বলে, এভাবে কান্না করছো কেন? হঠাৎ গাড়ি থামায় আর আকাশের এমন প্রশ্নে সে একটু ঘাবড়ে গেল। জান্নাত ভয়ে ভয়ে মাথা নিচু করে বলে, আ মাকে কি এক্ষুনি মেরে ফেলবেন? আকাশ জান্নাতের কথা শুনে অবাকও হলো, আবার সাথে খুশিও হলো, কারণ মায়াবতী যে ওর সাথে আজ এই প্রথম কথা বলেছে। আকাশ কিছু না বলে গাড়ি থেকে নেমে জান্নাতের দরজা খুলে ওকে নামতে বলল। জান্নাত মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। আমাকে ভয় পাও? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে ঠিক আছে, বিয়ের পরে এমনভাবেই ভয় পাবে, ঠিক আছে? জান্নাত কিছুটা অবাক হয়ে গেল বিয়ে কথাটা শুনে। লোকটা তো তাকে মারতে চায়, তাহলে এখানে বিয়ে আসলো কোথা থেকে? এবার জান্নাত মাথা তুলে আকাশ ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। এই প্রথম কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে সে। জান্নাত মাথা ঘুরিয়ে দেখলো সে তারই কলেজে এসেছে। কলেজের অনেক ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। যাও ফর্ম ফিল আপটা করে আসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। জান্নাত এটা শুনে অনেকটা চমকে যায়। তবে এই লোকটা কেমন করে জানলো ওর ফর্ম ফিল আপের কথা? আর কেনই বা উনি এতটা ভালো ব্যবহার করছে ওর সাথে? জান্নাত বেশি কথা না ভেবে অফিসের দিকে রওনা দিল। একটু দূরে যেতেই সিমির সাথে দেখা তার। জান্নাত তুই ভালো হয়েছে তুই আসছিস, স্যার তোকে খুঁজছিল, চল তাড়াতাড়ি। চল। জান্নাতের সব কাজ শেষ করে বাইরে এসে দেখলো আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। দেখতে বেশ সুন্দর লাগছে। ফর্সা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কালো প্যান্ট, কালো শার্ট, চোখে সানগ্লাস, চুলগুলো ভালোভাবেই সেট করা। আজ এই প্রথম জান্নাত আকাশকে ভালোভাবে দেখলো। কিছুটা দূরে দাঁড়িয়ে অনেক মেয়েরা আকাশকে নিয়েই কথা বলছে। জান্নাতকে দেখে আকাশ তাড়াতাড়ি ওর কাছে এগিয়ে এসে আর বলে, সব কাজ শেষ? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ জান্নাতের পাশে থাকা মেয়েটাকে দেখে বলে, তুমি নিশ্চয়ই মিম? মিম প্রথমে অনেক অবাক হয়েছিল যে একটি অপরিচিত ছেলে এসে জান্নাতের সাথে কথা বলছে। মিম অবাক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ও হাই, আমি আকাশ, শ্রাবণ মাহমুদ আকাশ। খুব জলদি জান্নাতের সাথে আমার বিয়ে হতে চলেছে। বিয়ের কথাটি শুনে মিমের মুখ হাঁ হয়ে গেল আর অনেকটা অভিমানী সুরে বলে, জান্নাত তোর বিয়ে ঠিক হয়ে গেল আর আমাকে কিছুই জানালি না, এতটা পর ভাবিস আমাকে? উত্তরে জান্নাত কিছুই বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী বা বলবে, সে নিজেও কিছু বুঝতে পারছে না যে তার সাথে এসব হচ্ছেটা কি। সব কিছু অনেক তাড়াতাড়ি হয়েছে, এজন্য তোমাকে হয়তো জানাতে পারিনি, আর এখন তো জেনেই গেছো। তো চলো তোমাকে একটা ট্রিট দিই, যতই হোক শালি বলে কথা। ট্রিটের কথা শুনতেই মিম লাফিয়ে বলে ওঠে,
এই না হলে আমার কিউট দুলাভাই, তুমি অনেক ভালো। মনে হচ্ছে আমাদের মধ্যে বেশ জমবে। জান্নাতের এসব দেখে কেমন যেন লাগছে, অচেনা এক খারাপ অনুভূতি হচ্ছে ওর ভেতরে। আকাশকেও যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। কে বলবে এই ছেলেটি একজন ভয়ঙ্কর মাফিয়া? দেখে তো মনে হয় সাধারণ একজন মানুষ মাত্র। জান্নাত আকাশের দিকে এক নজরে তাকিয়ে এগুলোই ভাবছে। আকাশ মিমের সাথে কথা বলতে বলতে জান্নাতের দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা দেখে আকাশ মুচকি হাসলো। হঠাৎ ও জান্নাতের নাক ধরে বলে, কি দেখো এভাবে তাকিয়ে? হঠাৎ কারো ছোঁয়া পেয়ে জান্নাত যেন কেঁপে ওঠে। সামনে তাকিয়ে দেখে আকাশ তার দিকেই তাকিয়ে আছে। এবার জান্নাতের মনে পড়লো এতক্ষণ সে কী করছিল। সে মনে মনে নিজেকেই ধিক্কার দিচ্ছে। কি করে পারলো সে এমন কাজ করতে? ছি ছি, কী লজ্জায় না পড়তে হলো আজ। আকাশ বলে, কি এমনভাবে দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবে? সবাই গাড়িতে উঠেছে। জান্নাত এবার আর সামনে না বসে পেছনে মিমের সাথে গিয়ে বসলো। আকাশ এটা দেখে রাগ হলেও নিজেকে শান্ত রাখে। জান্নাত পেছনে বসায় মিম বলল, দোস্ত তুই সামনে বসবি না? জান্নাত কোনো কথা বলল না। দোস্ত আমার না পেছনে বসলে মাথা ঘোরায়, বমি আসে। তুই যখন সামনে বসবি না তাহলে আমি সামনে বসি, বল না যাবো? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিম গিয়ে সামনে আকাশের পাশে বসে পড়ল। গাড়ি চালাচ্ছে আকাশ আর মিম তার সাথে বিভিন্ন কথা বলছে আর কিছু সময় পর পর হেসে উঠছে। জান্নাতের প্রথম প্রথম এটা ভালো লাগলেও যত সময় যেতে থাকে ওর ভেতরে কেমন অস্বস্তি হতে থাকে, শরীরের ভেতরে কেমন জানি হতে থাকে ওর। না চাইতেই বারবার ও ওদের দুজনের দিকেই তাকিয়ে যাচ্ছে। অজানা এক ব্যথা ভুগছে জান্নাত। এটা কেমন অনুভূতি জানা নেই ওর। এসব ভাবতেই কেন জানি ওর চোখের কোণায় পানিরা এসে ভিড় জমায়। মিমের সাথে কথা বললেও আকাশের নজর সব সময় পেছনে জান্নাতের ওপরেই ছিল। জান্নাতের ওভাবে তাকানো দেখে আকাশেরও বেশ ভালোই লাগছিল। এ যেন এক অচেনা অনুভূতি। তাহলে ও কি একটু হলেও জান্নাতের মনে জায়গা করে নিতে পেরেছে? হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় জান্নাত আর মিম দুজনেই অনেকটা অবাক হয়। আকাশ ওপরে লাগানো গ্লাসে জান্নাতের চোখে পানি দেখে পেয়েই গাড়িটা দাঁড় করিয়েছে। জলদি গাড়ি থেকে নেমে ঘুরে মাইশার কাছে চলে আসে। ওকে গাড়ি থেকে নামিয়ে অনেকটা শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? কি কান্না করছো কেন? যখন দেখি তখন কান্না আর কান্না। কি কান্না ছাড়া আর কিছু পারো না? আকাশ জান্নাতের চোখের পানি মুছে দেয়। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়া জিনিসটা না বড্ড বেহায়া। কারো মায়ায় পড়া এটা কখনই আমাদের হাতে থাকে না। তবে আমি তোমার মায়াতে জড়িয়েছি। তোমার এই মায়া ভরা মুখটা সবসময় আমার চোখে ভাসে। তোমার মুখে একটু করে হাসি দেখার জন্য আমি পুরো পৃথিবীটা উল্টে ফেলতে পারি, যেখানে তোমার চোখের পানি সহ্য হচ্ছে না আমার। আকাশ জান্নাতের মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে দুগালে হাত রেখে বলে, আজ থেকে তুই শুধুই আমার। তোর দিকে যে খারাপ নজর দিবে, তোকে যে কাঁদাবে, যে বিন্দু পরিমাণ কষ্ট দিবে, তাকে আমি ধ্বংস করে দিব, ধ্বংস। তোকে এভাবে কাঁদানোর, হাসানোর, আদর করার অধিকার একান্তই আমার। কথাগুলো সোজা জান্নাতের কলিজাতে গিয়ে লাগে। জান্নাত অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই কথাটার সাথে ও অনেক বাজেভাবে পরিচিত। স্বপ্নের ভিতরে প্রায় 1000 বারেরও বেশি বার এই কথাটা শুনেছে সে। জান্নাত অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এটাই কি ও সেই রাজকুমার, ও স্বপ্নের রাজকুমার? জান্নাত আকাশের চোখের দিকে তাকায়। এজন্যই ওর এই চোখজোড়া এতটা পরিচিত লাগছিল। গাড়িতে বসে মিম এসব দেখছে আর মুখ চেপে হাসছে। জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নিল আর গাড়িতে আগের জায়গাতেই বসে পড়ল। সারা রাস্তা কারো মুখে কোনো কথাই ছিল না। একটা রেস্টুরেন্টের সামনে এসে আকাশ গাড়ি থামালো। আকাশ গাড়ি থেকে নামতেই রাস্তার ওই পাশে আশিককে দেখতে পায়। ও কয়েকটা ছেলের সাথে কথা বলছে। আকাশ ওর ফোনটা বের করে আশিককে ফোন দিল আর হাত উঁচু করে এখানে আসতে বলল। জান্নাত আর মিম অন্যদিকে ফিরে কথা বলছে। আশিক এসে বলে, আরে তুই এখানে? এমনি এসেছিলাম। তা তুই এখানে কি করিস? আর ওরা কারা ছিল? আমাদেরই ছেলেপিলে, সামনের মোড়ে একটা ছোট ঝামেলা করছে ওরা, তাই ওদের ঠান্ডা করতে এসেছি। যাই হোক, রেস্টুরেন্টের সামনে না থেকে চল গিয়ে মজাদার কিছু খায়। সেজন্যই তো এখানে আমাদের আসা। আমাদের শুনতেই আশিক বুঝে যায় আকাশ একা আসে না। আকাশের পেছনে তাকাতেই ও জান্নাতকে দেখতে পায় আর হেসে উঠে বলে, ভাবি আসসালামু আলাইকুম। জান্নাত কী করবে বুঝে উঠতে পারছে না। তখনই আশিকের চোখ পড়ে জান্নাতের সাথে দাঁড়ানো মিমের দিকে। ভাই আমি পারবো না, তোর সাথে এখানে থাকতে পারবো না। শুধু ভাবি হলে কথা ছিল, কিন্তু এখানে যে সাথে রক্তচোষা ডাইনি আছে সেটা খেয়াল করিনি। তাই প্লিজ আমাকে আজ ক্ষমা কর, আমি তোদের সাথে থাকতে পারলাম না।
হঠাৎ আশিকের কী এমন হলো আকাশ সেটা বুঝতে পারছে না। আর রক্তচোষা ডাইনিটা আবার কে? তখনই আকাশের চোখে পড়ে ওর পেছনে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকা মিমের দিকে। কি বললি? আমি রক্তচোষা ডাইনি? শালা তুই কি, হ্যাঁ? নিজেরে কখনো আয়নায় দেখছিস? দানব একটা! পারিস তো শুধু মানুষের ওপর অত্যাচার করতে। দেখ, আমার মনটা এখন ভালো আছে, সেটা খারাপ করার চেষ্টা করিস না, না হলে কি কি করবি তুই আমার? জানিস না আমি কে? আমার এক চিৎকারে পুরো শহর কেঁপে ওঠে, আর তুই কি না এই আমারে হুমকি দিস? আকাশ আর জান্নাত অবাক হয়ে ওদের ঝগড়া দেখছে। হঠাৎ মিম বলে ওঠে, ভুলে যাস না, একটা সময় আমার চিৎকারে তুই কাঁপতি। এটা শুনে আকাশ হেসে দেয়। জান্নাতের দিকে চোখ যেতেই ওর চোখ যেন থমকে যায়। জান্নাত হাসছে, ওর মুখে আকাশে দেখা প্রথম হাসি এটা। আকাশ ওর বুকে হাত দিয়ে এক নজরে জান্নাতের দিকে তাকিয়ে আছে। এ যেন এক চোখের শান্তি। অনেক সময় পার হয়ে গেল, আশিক আর মিমের ঝগড়া কিছুতেই থামছে না। ছোট্ট বাচ্চাদের মতো ঝগড়া করছে এরা। আকাশ ধমক দিয়ে বলে, কি সমস্যা কি তোদের? হ্যাঁ, সেই কখন থেকে দেখছিস ঝগড়া করে যাচ্ছিস, থামার কোনো নামই নিচ্ছিস না। মানুষজন দেখে কী ভাববে? আকাশের ধমকে একটু কাজ হয়েছে, অবশেষে ওরা ঠান্ডা হয়েছে। তোদের মতো সম্পর্কটা কি বলতো? আশিক বলে, সম্পর্ক আগে ছিল, এখন হয়তোবা সেটা নেই। আকাশ মিমের দিকে তাকায়, দেখে ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিমের মনে আশিকের প্রতি অনেক রাগ অভিমান জমেছিল। এই ঝগড়ার ফলে সেটা অনেকটাই কমে গেছে। আশিক বলে, একটা সময় ছিল আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার দোষেই সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ওর থেকে আমি কাজকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, যার জন্য আজ আমরা। পুরনো সব কথাগুলো মনে পড়তে মিমের চোখের কোণাতে পানি জমতে শুরু করে দেয়। একটা সময় সকল বাঁধ ভেঙে ও কান্না করে দেয়। এসব দেখে আকাশের কিছুই বুঝতে বাকি রইল না। বর্তমানে অনেক সম্পর্ক ভাঙার আসল কারণ হচ্ছে রাগ, অ্যাটিটিউড, মন খুলে কথা না বলা। রাগ থেকে দূরত্ব তৈরি হয়। অন্যদিকে অ্যাটিটিউড বলার তো ভাবেই তারাই সব সময় ঠিক। ওরা যা বলবে অন্যকে সেটাই মানতে হবে। জীবনে মনের ভুলেও সরি বলবে না। আর পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যেটা কথা বলে ঠিক করে নেওয়া যায় না। মিমকে কান্না করতে দেখে আকাশ আশিককে ওদিকে ঠেলে দেয়। আশিক অনেক যত্নে মিমের চোখের পানি মুছিয়ে দিয়ে সরি বলে। মিম একটু আশিকের দিকে তাকিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আশিক হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, আরে পাগলি, আলাদা আছি তাই বলে এই নয় ছেড়ে দিয়েছি। তাছাড়া আমি ছাড়া এমন কেউ নেই যে তোমার এই রাগের আগুন সহ্য করবে। সেটা জানি না, তবে এরপর যদি কখনো তুমি আমাকে কষ্ট দাও, মনে রেখো তেমনই পিস্তল দিয়ে প্রথমে তোমাকে গুলি করব, তারপর নিজেকেও শেষ করে দিব। এটাও কি কোনো হুমকি ছিল? পাশ থেকে আকাশ কেসে উঠে বলে, আশেপাশে একটু খেয়াল করো শালিকা, কত মানুষ ফ্রিতে সিনেমা দেখে যাচ্ছে। তবে একটা কথা মানতেই হবে, তুমি অনেকটা রোমান্টিক, কিন্তু আমারটা পুরো করলা। জান্নাত খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আকাশ ওকেই বলছে এটা, তবে ও এটাতে কোনো রিয়াকশন দেখায় না। তবে বাকি সবাই আকাশের কথা শুনে হেসে ওঠে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। মিম গেল আশিকের সাথে, আর জান্নাত আকাশের সাথেই আছে। আকাশ ওকে নিয়ে অনেক ঘুরলো, একটু শপিংও করে দিল। জান্নাতকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে। এমন সময় রাস্তায় এমন কাউকে দেখে যাকে দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মাথা ঘুরিয়ে অনেকক্ষণ লোকটাকে দেখার চেষ্টাও করলো। জান্নাতও এটা খেয়াল করেছে। আকাশের চোখ ক্রমশ লাল হয়ে আসছে। জলদি গাড়িটা ব্রেক করে দাঁড় করালো। মাথা কাজ করছে না। মায়ের কথা, ছোট বোনটার কথা খুব করে মনে পড়ছে। কারণ আকাশ রাস্তার এই মাত্র আকরাম খানকে দেখেছে। দুর্ভাগ্যবশত উনি ওর বাবা। আজ 3 বছর পরে তাকে দেখলো। জান্নাতের কেমন জানি মনে হচ্ছে আকাশকে এমন অবস্থায় দেখে। ও চোখে স্পষ্ট পানি টলমল করছে। এত শক্ত একজন মানুষের যে এমন অবস্থা দেখে অনেকটাই অবাক হচ্ছে জান্নাত। ভেতরে অনেক সাহস সঞ্চয় করে বলে, আপনি ঠিক আছেন তো? আকাশ জান্নাতের দিকে তাকায়। জান্নাত আকাশের চোখে পানি দেখে চমকে ওঠে। তখনই হঠাৎই আকাশ ওকে জড়িয়ে ধরে। হঠাৎ এমনটা হওয়াতে জান্নাত যেন কেঁপে ওঠে। কখনো কোনো ছেলের এতটা কাছে যাওয়া হয়নি ওর, এটাই প্রথম। ওর মনের ভেতরে কেমন জানি লাগছে। সে এক ভিন্ন রকম অনুভূতি, যেটার মানে ঠিক ওর জানা নেই। জান্নাত চোখ বড় বড় করে আছে। এখন ওর কী করা উচিত কিছুই বুঝতে পারছে না। হঠাৎ ও খেয়াল করে কাঁধের অংশটা পরপর কেমন জানি ভিজে যাচ্ছে। জান্নাত মনে মনে ভাবতে থাকে, সত্যি কি লোকটা ওকে জড়িয়ে ধরে কান্না করছে? কিন্তু কেন,
কি এমন কষ্টে আছে তার? জান্নাতের কেন জানি আকাশের জন্য খারাপ লাগতে থাকে। ভেতরে ভেতরে কেমন একটা ব্যথা অনুভূত হচ্ছে ওর, যেটাও কিছুতেই সহ্য করতে পারছে না। হোক লোকটা অনেক খারাপ, খুনি, তবুও তো সে মানুষ। আচ্ছা, একজন মানুষের কষ্ট, চোখে পানি দেখে কি সবার এমন অনুভূত হয়, নাকি এই অনুভূতির অন্য কোনো কারণ আছে? এসব ভেবে মাথা গুলিয়ে যাচ্ছে জান্নাতের। জান্নাত না চাইতেই নিজের অজান্তে আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জান্নাতের মনে যেন আজ অন্যরকম ঝড় বইছে। অজানা এক অনুভূতি জন্ম নিয়েছে ওর মধ্যে। সময়টা খারাপ হলেও কেন জানি ওর কাছে মধুময় মনে হচ্ছে। আকাশ হঠাৎ মাথায় জান্নাতের স্পর্শ পেতেই ওর মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের কোলে শুয়ে আছে একটা 10 বছরের ছেলে, আর ওর মা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটির বুকের উপর দাঁড়িয়ে আছে 2 বছরের একটি বাচ্চা মেয়ে। তিনজনের মুখে হাসি লেগে আছে। ছেলেটি ছোট মেয়েটির সাথে দুষ্টুমি করছে আর মেয়েটি হাসছে। হঠাৎই জান্নাতের কথায় আকাশের ঘোর কাটে। জান্নাত বলে, আপনি ঠিক আছেন তো? আকাশ জান্নাতকে ছেড়ে দিয়ে ওর চোখ মুছে নেয় আর একটু হাসার চেষ্টা করে বলে, আমি ঠিক আছি। চলো আগে তোমাকে বাড়িতে দিয়ে আসি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমাদের। আকাশ হাসতে জান্নাত একটু হলেও মনের ভেতর শান্তি অনুভব করলো। এত শক্ত একজন মানুষ যে কিনা মাফিয়া, সে ও যে বাকি সবার মতো কাঁদতে জানে, এটা ভেবে মাইশা অনেকটা অবাক হয়। তবে ওর মাথার একটা জিনিস ঘুরছে। হঠাৎ কি এমন হলো যাতে ওনার চোখে পানি চলে এলো? তখন রাস্তার পিছনে ফিরে কি এমন দেখছিল বারবার? এসব জানার অনেক কৌতূহল হতে থাকে ওর। তবে আজ ও একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, যে এই মাফিয়াটা ওপরে ওপরে যত শক্ত হোক না কেন, ভেতরটা ঠিক ততটাই নরম। হঠাৎ জান্নাত থমকে গেল। তার মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে এত সব ভাবছি কেন? কে হয় উনি আমার? কিছুক্ষণ পর ওরা বাড়ির সামনে চলে গেল। আকাশ নেমে গিয়ে জান্নাতকে দরজা খুলে ওকে নামালো। নেমে জান্নাত কিছু না বলে গটগট করে বাড়ির ভেতরে চলে যাচ্ছে, আর আকাশ পেছন থেকে এক নজরে ওর দিকেই তাকিয়ে আছে। জান্নাত বাড়ির ভেতরে যাচ্ছে, কিন্তু মনের ভেতরে কেমন খারাপ লাগতে থাকে। মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছে ও, কিন্তু সেটা কি? এসব ভেবেও পেছনে ফিরে তাকালো, দেখে আকাশ হেসে ওর দিকেই তাকিয়ে আছে। জান্নাত মনে মনে বলে ওঠে, লোকটাকে কি ভিতরে আসতে বলবো? যে এইভাবে সেই কাজ। জান্নাত বলল, আপনি কি ভিতরে আসবেন না? এটা শুনতেই আকাশের মুখে হাসি ফোটে। ও যেন এত সময় এটারই অপেক্ষা করছিল। হ্যাঁ অবশ্যই, তুমি ডাকছো আর আমি আসবো না, সেটা কি হয়? যখন আকাশ জান্নাতের দিকে আসতে যাবে, তখন ওর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট হাতড়ে মোবাইলটা বের করে ও কলটা রিসিভ করে, এবং ওপাশ থেকে যা বলে সেটা শুনতেই চট করে আকাশের রাগটা মাথায় উঠে যায়। ফোনের ওপাশ থেকে জাবির বলছে, জোস একটা খবর আছে। খবর পেয়েছি আজ সন্ধ্যায় ড্রাগনের ডানহাত মালেক একটা মেয়ে পাচারের ডিল করছে। আবার আজ নাকি সেগুলোকে সাপ্লাইও করে দিবে। কোথায় তুই? যেখানে থাকিস এক্ষুনি গোডাউনে চলে আয়, ইমার্জেন্সি। আকাশ জান্নাতের দিকে তাকাতেই ওকে বলে, সরি, আসলে আমাকে এখন যেতে হবে, একটা জরুরি কাজ আছে। এটা বলে আকাশ ওর গাড়ির দিকে যাচ্ছিল, তখন জান্নাত না চাইতেও মুখ ফসকে বলে ফেলে, আচ্ছা, সাবধানে যাবেন। এটা শুনতেই আকাশ সেখানেই দাঁড়িয়ে যায় আর জান্নাতের দিকে ফিরে তাকায় আর কাছে এসে বলে, বাহ, চিন্তা হচ্ছে বুঝি আমার জন্য? জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে নিজেকেই গালি দিতে থাকে আর মনে মনে বলে, ছি জান্নাত, ছি ছি ছি, তোর থেকে এমনটা আশা করিনি। কি করে তুই এমনটা বললি? জান্নাত এমনটা ভাবছিল, তখনই আকাশ ওর একদম কাছে চলে আসে। এতটা কাছে যে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এমনটা দেখে জান্নাত ওর চোখে খিচে বন্ধ করে নেয়। জান্নাতের মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ে সব কিছুই যেন ভেঙে চুরে উথাল পাথাল হয়ে যাচ্ছে। এক অজানা অনুভূতি বারবার করা নাড়ছে ওর মনের আঙিনায়। হঠাৎ করেই সামনের লোকটাকে কাছের কেউ অনেক আপন আপন লাগতে থাকে। জান্নাতকে এভাবে দেখতে বেশ কিউট লাগছে, যেন ছোট কোনো বাচ্চা। আকাশ এমনটা দেখে মুচকি হেসে দিল আর ওর নাকটা ধরে একটু নাড়িয়ে বলে, লক্ষ্মী পাখি আমার। জান্নাত চোখ মেলে দেখে আকাশ তার সামনে দাঁড়িয়ে হাসছে। জান্নাত একটু অবাক হয়ে আকাশের দিকে তাকালো। হাসলে লোকটাকে বেশ সুন্দরই লাগে। আকাশ বলে, আচ্ছা এখন আমাকে যেতে হবে, সময় মতো না গেলে মেয়েগুলোর আজ অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ ওর দু গালে হাত দিয়ে বলে,
নিজের একটু খেয়াল রেখো। এটা বলেই আকাশ সেখান থেকে চলে যায়। জান্নাত অনেকটা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে ওর? কেন ও এই লোকটার কথা ভাবছে? এসব ভাবতে ভাবতে ও বাড়ির ভেতরে চলে এলো। আমিনা বেগম সোফায় বসে আছে, জান্নাতের দিকে তাকিয়ে পান চিবোতে চিবোতে বলে, ছি, তোর কি লজ্জা করে না? একটা অচেনা ছেলের সাথে এত সময় বাইরে কাটিয়ে এসেছিস, না জানি বাইরে কি কি করে বেরিয়েছিস। নষ্টা মেয়ে কোথাকার। ছি, ভাবতেই তো ঘিন ঘিন করছে। যেমন মা তেমন তার মেয়ে। ফিরে আসতেই মাম্মির মুখে এমন কথা শুনে জান্নাতের চোখ আবারও ভরে এলো। সব সময় জান্নাতের জন্য তার মাকেও খারাপ কথা শুনতে হয়, যেটা ওর একটুও ভালো লাগে না। মামি, দয়া করে আমার মাকে কিচ্ছু বলবেন না। আমাকে যা বলার বলো, দোষ তো আমি করেছি, আমার মা তো কিচ্ছু করেনি। নিচে জান্নাতের আওয়াজ শুনে চলে এলো ফৌজিয়া। নিচে আসতেই দেখে ওর মা জান্নাতকে বকছে, আর জান্নাত সব সময়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে বকা শুনছে আর চোখের পানি ফেলছে। ফৌজিয়া তাড়াতাড়ি জান্নাতের কাছে এসে বলে, জান্নাত, তুই এসে গেছিস, আয় তো আমার সাথে আয়। বলে সেখান থেকে টেনে নিয়ে আসলো জান্নাতকে। রুমে এসে ওয়াশরুমের দিকে ঠেলে দিয়ে বলে, যা ফ্রেশ হয়ে নে। জান্নাত হাতের ব্যাগগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে যাচ্ছিল। এটা দেখে ফৌজিয়া বলে, আরে হাতের ওগুলো কোথায় নিয়ে যাস? বাইরে রেখে হাত মুখ ধুয়ে আয় যা। ফৌজিয়ার কথা মতোই জান্নাত সব কিছু করলো। আকাশ, জাবির, আশিক সবাই তৈরি হয়ে আছে সুযোগ পেলেই হামলা করবে। মালিক একজন চাইনিজ লোকের সাথে হাত মেলাচ্ছে এবং হাতের ইশারা করে কিছু আনতে বলল। কিছুক্ষণ পর একে একে সেখানে 30টার মতো মেয়েকে আনা হলো। সবগুলোকে হয়তো ড্রাগ দেওয়া হয়েছে, কারণ সবাই কেমন টুলছে, হুঁশে নেই ওরা। হঠাৎ একটা মেয়েকে দেখে জাবিরের চোখ বড় বড় হয়ে যায়, বলে ওঠে, যারা ও এখানে? আকাশও ভালো করে তাকিয়ে দেখে জাবিরের খালাতো বোন যারাও আছে ওই মেয়েগুলোর মধ্যে। জাবিরের প্রথম প্রেম, যাকে সিরিয়াসলি লাভ করে কিন্তু কখনো বলতে পারেনি। যারাকে দেখে জাবির অনেকটা রেগে ওদিকেই যেতে থাকে। আকাশ আর আশিক ধরে ওকে থামায়। জাবির রেগে বলতে থাকে, সকালেই তো কথা বললাম ওর সাথে, কিন্তু এখন এখানে? আকাশ কিছু বলবে তার আগেই জাবির রাগে গুলি চালিয়ে দিল মালিকের ওপর, কিন্তু সেটা মালিকের পাশে থাকা লোকটাকে লাগলো। এতে সামনাসামনি থাকা দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। কিছু সময় পর যারা বেঁচে যায়, আকাশের লোকরা ওদের মেরে দেয়, কিন্তু মালিককে ওরা কোথাও দেখতে পায় না। চারিদিকে যেন রক্তের বন্যা হচ্ছে। আকাশ মেয়েগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় লুকিয়ে থাকা মালিক আকাশের দিকে গুলি চালিয়ে দেয়। হঠাৎ গুলির আওয়াজ পাওয়ায় জাবির ও আশিক আকাশের দিকে তাকায়। দেখে মালিকের গুলিটা আকাশের ডান কাঁধে এসে লেগেছে। আশিক আর জাবির যখন মালিককে গুলি করতে যাবে, ঠিক তখনই দেখে আকাশ ওর হাতে থাকা পিস্তল মালিকের দিকে তাক করে অনেক কষ্টে গুলি চালিয়ে দেয়, আর সেটা গিয়ে সোজা মালিকের বুকে লাগে। আশিক জাবির ছুটে চলে আসে আকাশের কাছে। আকাশ ওর কাঁধ চেপে ধরে বলে, আমি ঠিক আছি, আগে গিয়ে মেয়েগুলোকে দেখো ওরা সবাই ঠিক আছে কিনা, আর ওদের ঠিকমতো বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করো। আশিক জোরে গালি চালাচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। আকাশ ওর পাশের সিটে চোখ বন্ধ করে বসে আছে। আশিক বলে, আজকে আমাদের এমনটা করায় ড্রাগন অনেক সাবধান হয়ে যাবে। এবার থেকে যেটা করবে অনেক ভেবেচিন্তেই করবে। তাছাড়া আজকের এই ডিলের জন্য ড্রাগন নিজেই এখানে উপস্থিত থাকতো। যতই হোক ইন্টারন্যাশনাল ডিল বলে কথা, কিন্তু কোনো এক কারণে ও দুবাইতে আটকে গেছে। আশিক এটা বলে আকাশের দিকে তাকালো। দেখে আকাশ একটু নড়ছেও না। ঘুমাই গেলি নাকি? আকাশের কোনো নড়াচড়া না দেখে আশিকের মনে বাজে চিন্তা আসতে থাকে। এ আকাশ, কিছু তো বল। আকাশ, এই। আকাশ চোখ বন্ধ করে নরম হয়ে বলে, কথা না বলে চুপচাপ গাড়ি চালাও তো। আকাশের কথাই যেন আশিকের জানে পানি এলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চিৎকার করে বলে ওঠে, শালা শুনতে পাচ্ছিলি তাহলে জবাব কেন দিচ্ছিলে না? এমনিতেই তোকে নিয়ে ভয়ে আছি, তার ওপর তুই এমন করছিস। শালা কতটা ভয় পেয়ে গেছি আমি। আরে চিন্তা করিস না, আমি এভাবে মরবো না। জান্নাত নিজের রুমে শুয়ে আছে। সন্ধ্যার পর থেকে ওর মনটা কেমন করছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। রাতেও কিছু খায়নি। মামা ফৌজিয়া জোর করেও ওকে কিছু খাওয়াতে পারেনি। মায়ের ছবিটা বুকে নিয়ে শুয়ে আছে ও। বারবার শুধু আকাশের কথা মনে পড়ছে ওর। তখন আকাশের চোখে পানি, এটা যেন কিছুতেই ভুলতে পারছে না। এটা চোখে ভাসতেই ওর বুকের ভেতরে চিনচিন ব্যথা হতে থাকে।
আজও সকালে গায়ের উপর পানি পড়ায় জান্নাত তাড়াহুড়ো করে উঠে বসে। সামনে তাকিয়ে দেখে আমিনা বেগম বালতি হাতে দাঁড়িয়ে আছে। কালকে রাতে জান্নাত অনেক দেরি করে ঘুমিয়েছিল, তাই উঠতে দেরি হয়ে গেল। কেন জানি আকাশের কথা ওর বারবার মনে পড়ছিল। তার সাথে খারাপ কিছু হয়নি তো? এটা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। এমনভাবে নবাবজাদির মতো শুয়ে বসে থাকলে বাড়ির কাজ কে করবে শুনি? তোর মা এসে তো আর এসব করে দিবে না, তোকেই করতে হবে। জান্নাত এক নজরে আমিনা বেগমের দিকে তাকিয়ে আছে। যখন সে জান্নাতের মাকে নিয়ে এমন খারাপ কথা বলে, ও শোনে, ওর খারাপের সাথে সাথে অনেক রাগও হয়। যেন সারা দিন রাত এক করে আমিনা বেগমকে পেটালেও সে রাগ পানি হবে না। জান্নাত সেখানে দাঁড়িয়ে এসব ভাবছিল। হঠাৎ জান্নাতের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আমিনা বেগম। কি ভালোভাবে বললে কথা কি তোর কানে যায় না? জান্নাত এবার ওর গাল চেপে ধরে কান্না করে দিল। খারাপ লাগলেও কিছু করার নেই ওর, কী বা করবে ও? কান্না করতে করতে গিয়ে হাত মুখ ধুয়ে কাজে লেগে গেল। চরের কারণে গালটা লাল হয়ে আছে ওর। সারাদিন কাজের মধ্যে কেটে গেল, তবে কাজের মধ্যেও কিছু একটা যেন মিস করছে ও। আগে তো এমন কখনো হয়নি। জান্নাত ওর ঘরে গিয়ে মায়ের ছবিটা দেখছে, তবুও কেন জানি ওর মনটা আজ ঠান্ডা হচ্ছে না। জান্নাত ওর বুকের বাঁ পাশে হাত রেখে বলে, কি হচ্ছে আমার? মাকে দেখেও মনের এই জ্বালা মিটছে না কেন? মামা মামি আপু সবাই তো এখানে আছে, তারপরও কি মিস করছি আমি? কেন আমার বুকের ভিতরটা আজ এমন করছে? তার মানে কি আমি ওনাকে... না না, এসব আমি কি ভাবছি? জান্নাত অন্য কিছু ভাবার চেষ্টা করছে, কিন্তু ঘুরে ফিরে ওর মন শুধু আকাশের কথাই ভাবছে। ভাবে সারাদিন মানুষটা ওর একটা বারও খবর নিল না, হয়তো কাজে খুব ব্যস্ত কাউকে খুন করতে, তবুও একটু সময় কি তার কাছে নেই ওর খোঁজ নেওয়ার জন্য? আচ্ছা, উনি ঠিক আছে তো? হয়তো আছেন, ওনাকেই ঠিক রাখার জন্য তো অনেক গার্ডরা আছেন। এসব ভাবতে ভাবতে জান্নাত কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। পরের দিন খুব সকালে ঘুম ভাঙে ওর। ফজরের নামাজ পড়েই কাজে লেগে পড়ে। আমিনা বেগম ছোট্ট কোনো খুঁত পেলে জান্নাতকে কথা শোনাতে দেরি করে না, তাই সব কিছু ভালোভাবেই করার চেষ্টা করে। সকাল 10টা, জান্নাত তখন ঘর মুছছিল। বাড়ির বাইরে থেকে গাড়ির আওয়াজ পেতেই জান্নাতের মনে এক ধরনের উত্তেজনা কাজ করতে শুরু করে। আর কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। জান্নাত ওর জামার ওড়না চুল ঠিক করে গিয়ে দরজাটা খুলে দেয়, তবে বাইরেও আকাশকে দেখতে পায় না। এ তো ওর মনের ভেতর উঠতে থাকা আশাগুলো দরাম করে মাটিতে আছড়ে পড়ে। সামনে তাকিয়ে দেখলো সেদিন যে লোক দুহাত ভরে মিষ্টি নিয়ে এসেছিল, সেই লোকটা এসেছে। জান্নাত বুঝে যায় এ উনারই লোক। ভাবি, জলদি তৈরি হয়ে নিন, আপনাকে একটু আমার সাথে যেতে হবে। জান্নাত অবাক হয়ে বলে, আমি কেন? আর কোথায় যাব আমি? আর কেনই বা যাব? জাবির বলে, আপনি আমার সাথে হসপিটালে যাবেন, আর কোনো প্রশ্ন নয়। আপনি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন প্লিজ। এটুকু বলে জাবির বাইরে গাড়ির কাছে চলে যায়। জান্নাত ভেতরে যাচ্ছে আর বলছে, হসপিটালে কেন? কার কি হয়েছে? আচ্ছা, ওই লোকটার কিছু হয়ে যায়নি তো? জান্নাত এত তাড়াহুড়ো করে বের হলো যে মামিকে জানাতে পর্যন্ত ভুলে গেছে। হসপিটালে আসতেই দেখে চারিদিকে কালো পোশাক পরিহিত গার্ডেরা দাঁড়িয়ে চারিদিকে নজর রাখছে। এসব দেখে জান্নাতের মন বাজে কিছু ভাবতে থাকে। এসব যতই দেখছে ভাবনাটা ততই বাড়তে চলছে। গাড়ি থেকে নেমে জান্নাত জাবিরের পেছন পেছন হাঁটছে। ওরা একটা কেবিনের সামনে এসে দাঁড়ালো। রুম নাম্বার 309। কেবিনের মধ্যে ঢুকতেই জান্নাতের বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে, কারণ আকাশ পেটে ঘুমিয়ে আছে আর কাঁচসহ হাত পুরোটা ব্যান্ডেজ করা। আকাশকে এমন অবস্থায় দেখে নিজের অজান্তেই জান্নাতের চোখে পানি চলে এলো। কেন, সেটার কারণটা ওর অজানা। আকাশের বেডের পাশে চেয়ার টেনে বসে পড়লো ও। কেবিনের ভেতরে ও আর আকাশ ছাড়া কেউ নেই। জান্নাত আকাশের মুখের দিকে তাকিয়ে আছে। কে বলবে এই ছেলেটা একজন ভয়ঙ্কর মাফিয়া? কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো শুয়ে আছে। আচ্ছা, কোনো কি কারণ আছে আপনার এমন হওয়ার পেছনে? নিশ্চয়ই আছে, কারণ কোনো মানুষ জন্ম থেকে খারাপ হয় না, সময় আর পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয়। জান্নাত আজ যেন আকাশকে খুঁটিয়ে দেখছে। হঠাৎ ওর নজর গেল আকাশের চুলের দিকে, কেমন অগোছালো এলোমেলো হয়ে আছে। এতেই যেন ওকে আরও বেশি কিউট লাগছে। অনেকটা সাহস নিয়ে কাঁপা কাঁপা হাতে জান্নাত আকাশের চুলগুলোর দিকে হাত বাড়ায়। ঠিক তখনই আকাশের ঘুমটা ভেঙে যায়। আকাশ ওর চোখ মেলতেই সামনে জান্নাতকে দেখতে পায়। তাছাড়া ওর মুখের কাছে জান্নাতের হাত দেখে অনেকটা অবাক হয়ে যায়। আকাশের এভাবে জাগতে দেখে জান্নাত ওর হাতটা সরিয়ে নিল। কেন জানি জান্নাত আজ আকাশকে দেখে আগের মতো ভয় পাচ্ছে না, বরং একটু আগে যেটা করতে যাচ্ছিল সেটা ভেবেই ও লজ্জা পাচ্ছে। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে বলে, এটা কি করেছিলে?
কই আর কিছু না তো। জান্নাত আজ কোনো বাধা ছাড়াই আকাশের সাথে কথা বলল। এটা দেখে আকাশ একটু হেসে ওঠে। বাহ, আমার বিতু পাখিটা দেখছি আজ সাহসী হয়ে গেছে যে ছোট একটা কথা বলতে যার 1 ঘন্টা লাগতো আজ সে 1 সেকেন্ডে বলে দিল। মাইশা মাথা নিচু করে বলে, আকাশ বলে, তার মানে এখন আমি তোমার পরিচিত কেউ? জান্নাত এটা শুনে কিছু বলে না। তখন আকাশ একটু উঠে বসার চেষ্টা করে আর কাঁধে টান লাগতেই আহা বলে চিৎকার করে ওঠে। এটা দেখে জান্নাত জলদি গিয়ে আকাশকে ধরে আর বলে, আরে কি করছেন এটা? ওটার কি খুব দরকার? আর এতই দরকার হলে দেখে শুনে উঠবেন না, আমাকে বলতেন কোথায় লেগেছে দেখি। খুব ব্যথা করছে তাই না? কী যে করেন না আপনি। ভুলে যাবেন না আপনি অসুস্থ, হসপিটালে ভর্তি, আর এইভাবে কেউ কি উঠে? জান্নাত নিজের মতো করে কথা বলেই যাচ্ছে আর আকাশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কত বছর হয়ে গেছে এভাবে কারো থেকে আদর যত্ন পায়নি ও। সবসময় নিজের কষ্টটা বুকে চেপে রেখে নিজেই কষ্ট পেয়েছে। কেন জানি জান্নাতের ভেতরে আজও ওর মায়ের প্রতিচ্ছবি দেখছে। ছোটোবেলায় অসুস্থ হলে ওর মা ঠিক এইভাবেই ওর খেয়াল রাখতো। জান্নাত আকাশকে ধরে ওর পিঠের নিচে একটা বালিশ বসালো। জান্নাত, আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। তুমি কি একান্ত আমার হবে? হঠাৎ আকাশের মুখে এমন কথা শুনে জান্নাত যেন আকাশ থেকে নিচে পড়ল। হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে, কি বলবে ভেবেই পাচ্ছে না। তখনই দরজা খুলে জাবির ভেতরে চলে আসে আর জান্নাতকে আকাশের এত কাছে দাঁড়িয়ে থাকে। তাছাড়া ওদের দুজনকে দুজনের দিকে তাকিয়ে থাকতে দেখে ভিনা শব্দ করেই আবার সেখান থেকে চলে যায় আর কেবিনের বাইরে গিয়ে হাসতে থাকে। জান্নাত আকাশের থেকে একটু পিছিয়ে আসে। কেমন জানি অস্বস্তি লাগছে ওর, মনে হচ্ছে খুব গরম লাগছে। আকাশ জান্নাতের ব্যাপারটা বুঝতে পেরে ওকে শান্ত করানোর জন্য বলে, তোমাকে কি জাবির গিয়ে নিয়ে এসেছে? জাবিরের কথা বলতেই জান্নাতের মাথায় আসে ও কিছু সময় আগে আকাশের জন্য কিছু খাবার এনেছিল। বলেছিল ঘুম ভাঙলে যেন এগুলো খেয়ে নেয়। জান্নাত উঠে গিয়ে খাবারগুলো আকাশের সামনে আনে। আপনার সাথে ওই লোকটা বলেছিল আপনার ঘুম ভাঙলে এগুলো খেয়ে নিতে। আকাশ জান্নাতের দিকে তাকায়, কিছু একটা ভেবে বলে, পরে খেয়ে নিব নে। পরে কেন খাবেন? এক্ষুনি খেয়ে নেন, তাছাড়া এগুলো গরম গরমই খেতে হয়। তখনই জান্নাতের চোখ পড়ে আকাশের হাতের দিকে। ডান হাতটা তো ব্যান্ডেজ করা, তাহলে খাবেটা কি করে? কিছু একটা ভেবে ও চামচে একটু স্যুপ নিয়ে আকাশের মুখের সামনে ধরে। আকাশ হেসে সেটা খেয়ে নেয় আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে, আহ, গরম, এটা খুব গরম। সরি, আসলে আমি বুঝতে পারিনি। জান্নাত এবার ফু দিয়ে দেয় আকাশের খাওয়াতে থাকে আর আকাশ কোনো কথা না বলেই সেগুলো খেতে থাকে। কিছু সময় আগে আকাশের চিৎকার করে মুখ ভাঙিয়ে গরম গরম বলার স্টাইলটা মনে পড়তে জান্নাত হেসে ওঠে। আকাশ হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি মায়াময়ী একটা হাসি, দেখলেই যেন প্রাণ মন জুড়িয়ে যায়। আকাশ যেন ওর এই হাসিটায় আবার নতুন করে প্রেমে পড়ে গেল। আকাশ ওর বাম হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরে। এটা জান্নাতের চোখে পড়তেই ও বলে, কি হয়েছে? তোমার হাসিটা না সোজা এখানে এসে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। বিকালে আকাশকে রিলিজ করে দিল। রিলিজ দেওয়ার পরে জান্নাতকে বাড়ি পৌঁছে দিচ্ছে আকাশ, তবে আজ গাড়িটা ড্রাইভারই গাড়ি চালাচ্ছে। বাড়ির সামনে আসতেই জান্নাত যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখন আকাশ ওকে ডেকে বলে, আমার উত্তরটা কিন্তু এখনো পাইলাম না, তবে অপেক্ষায় থাকলাম। এটা বলে সেখান থেকে চলে গেল আকাশ। জান্নাতের মনটা আজ অনেক খুশি। বারবার মনে হচ্ছে ও এখন আর আগের মতো একা নেই, কেউ একজন আছে যে ওকে ভালোবাসে। অনেকটা সাহসী মন হচ্ছে নিজেকে। এসব ভাবতে ওর অন্যরকম মনে হচ্ছে। জান্নাত যখন জাবিরের হসপিটালে যাচ্ছিল তখন আমেনা বেগম দেখছিল যে জান্নাত গাড়িতে উঠে কোথাও যাচ্ছে। বাড়ির ভিতরে পা রাখতেই আমেনা বেগম ওকে বলে, তাহলে ফিরেই আসলি, নষ্টা মেয়ে কোথাকার। তো আজ কোন হোটেলে গিয়েছিলি? যেমন তোর মা বাইরে যেত ঠিক তেমনভাবে তুইও গেছিলি। ছি, লজ্জা করে না তোর? জান্নাত মনটা নিমিষেই খারাপ হয়ে গেল, চোখ দুটি ভারী হয়ে এলো। মামি, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তুমি না মা, মা হয়ে মেয়েকে এমন কথা বলতে তোমার মুখে একটু বাঁধলো না? এটুকু বলেই জান্নাত কান্না করে দেয়। তোর মতো নষ্টা মেয়ের মা আমি না, নষ্টা মায়ের নষ্ট মেয়ে তুই। ছি মামি, তোমার জন্য আমার মনে যতটুকু সম্মানটুকু ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। তুমি সত্যি একটা কলঙ্ক, তুমি নারী জাতির কলঙ্ক। আমেনা বেগম চোখ পাকিয়ে বলে, বাহ, তোর মুখে বুলি ফুটেছে দেখছি, আমার মুখে মুখে তর্ক করিস।
তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, তর্ক তো দূরের কথা। এটুকু বলে জান্নাত নিজের রুমের দিকে চলে গেল। আমিনা বেগম বলে, আমার মুখের উপর তর্ক করা? তোকে এমন শাস্তি দিব যাতে তর্ক করা তো দূরে থাক, কথা বলতেও ভুলে যাবি তুই। জান্নাতের মনটা আজকে অনেক ভালো। এত বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করার পর সে কাউকে পেয়েছে যাকে ও নিজের কেউ বলতে পারবে, যার সাথে সুখ দুঃখের সকল কথা ভাগাভাগি করে নিতে পারবে। এসব ভাবতে ভাবতে ও রুমে চলে এলো। মায়ের ছবি বের করে সেটার দিকে তাকিয়ে বলে, জানো মা, এখন আমার জীবনে এমন কেউ এসেছে যে শুধুমাত্র আমার সুখ চায়। কেন জানি তাকে দেখলে খুব আপন মনে হয় আমার। সে বলেছে আমার চোখের পানি দেখলে নাকি ওনার কষ্ট হয়, খারাপ লাগে। শুনেছি ও অনেক খারাপ বেআইনি কাজ করে, তবে সেটা শুধুমাত্র খারাপ লোকদের জন্য, ভালো মানুষের ও কোনো ক্ষতি করে না। জান্নাত ওর মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলছিল। ঠিক তখনই ও হঠাৎ ওর পিঠে খুব গরম কিছু অনুভব করলো। এমন গরম যেটাতে ওর কলিজা পর্যন্ত কেঁপে উঠল। এতটা কষ্ট হচ্ছে যেন কেউ টেনে ওর শরীর থেকে ওর জানটাই বের করে নিচ্ছে। জান্নাত ও মা ও বলে চিৎকার করে কান্না দেয়। পেছনে আমিনা বেগম একটা গরম চামচ জান্নাতের পিঠে চেপে ধরে আছে। জান্নাত যন্ত্রণায় যেন ছটফট করছে, আর আমিনা বেগম একের পর এক ছেক দিয়েই যাচ্ছে। আমিনা বেগম চোখ বড় বড় করে ডাইনিদের মতো হেসে বলল, তোকে বলেছিলাম আমার সাথে কখনো তর্ক করবি না, করলে এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। জান্নাত অনেক কষ্টে বলার চেষ্টা করে, মামি দয়া করো, আমাকে ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে আমার। ব্যাস এটুকু জান্নাত আর কিছুই বলতে পারল না। ওর চোখ দুটি আস্তে আস্তে ভারী হয়ে এলো। অন্ধকার নেমে এলো চারিদিকে। মনের এক কোণে নিজেই নিজেকে বলতে থাকে, এটাই কি সেই যন্ত্রণা যাকে মৃত্যুর যন্ত্রণা বলে? জান্নাতের হাত থেকে ওর মায়ের ছবিটা নিচে পড়ে যায়। জান্নাতের চিৎকার শুনে রুমের দিকে দৌড়ে এলো আরমান আহমেদ আর ফৌজিয়া। ওরা এসে দেখে আমিনা বেগম অমানবিক এক পশুর মতো করে জান্নাতের দিকে হাসছে। ওনার হাতে এখন গরম লাল হয়ে থাকা চামচটা রয়েছে। জান্নাতের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই চোখ চায় জান্নাতের পিঠের দিকে, যেটা দেখে তাড়াতাড়ি ফৌজিয়া চলে গেল জান্নাতের কাছে। তার দেখে বোঝার বাকি রইল না কি হয়েছে। জান্নাতের পিঠে অনেক জায়গায় গরম চামচের ছ্যাঁকা লাগার কারণে চামড়া পুড়ে গেছে। রক্ত ও এক ধরনের পানি একসাথে মিশে বের হচ্ছে। আরমান আহমেদ অনেকটা নিয়ে ওনার স্ত্রীর দিকে তাকায়। সি আমিনা সি, তুমি যে খারাপ এটা আমি জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর দয়াহীন মানুষ এটা আমার জানা ছিল না। তোমারও তো একটা মেয়ে আছে, তুমিও তো মা। তোমার মেয়ের বয়সী জান্নাতের সাথে একটা এতিম বাচ্চার সাথে এমনটা করতে তোমার হাত একটু কাঁপলো না? আমিনা বেগমের মুখে কোনো অনুতাপ নেই। উনি মুখ ভেঙচে বলে, যা করেছি বেশ করেছি। ছি মা, তোমাকে তো আমার মা বলতেও ঘৃণা করছে। আমিনা বেগম ফৌজিয়ার দিকে চোখ পাকিয়ে বলে। বেশি বুঝতে শিখে গেছিস তাই না? আমিনা বেগমের কথা শেষ হতে আরমান আহমেদ কষে এক চর বসিয়ে দেয় ওনার গালে। খুব ভুল করে ফেলেছি, এই চরটা আমার আরো আগে মারা উচিত ছিল। তবে আজ তুই ভালোভাবে শুনে রাখ, যদি আজকে জান্নাতের কিছু হয় এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। বাবা তাড়াতাড়ি জান্নাতকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরমান আহমেদ কোলে তুলে নিল জান্নাতকে। নিজেদের গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আকাশ বিছানায় শুয়ে আজকের কথা ভাবছে। মেয়েটা নিজের হাতে আজকে খাইয়ে দিয়েছে, ভালোভাবে কথাও বলছে ওর সাথে। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠল। রিসিভ করে বলে, হ্যাঁ বল, ওদিকের কি খবর? সব কিছু ঠিক আছে তো? ভাই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, ওরা ভাবিকে কোথাও নিয়ে যাচ্ছে, দেখে মনে হলো ভাবি খুব অসুস্থ। লোকটা আকাশেরই লোক। ওর কাজ জান্নাতদের বাড়ির ওপর সব সময় নজর রাখা। এটা শুনতেই আকাশ শোয়া থেকে উঠে দাঁড়ালো। অনেকটা উত্তেজিত হয়ে বলল, কি বললি? আচ্ছা ঠিক আছে, তুই ফলো করতে থাক, আমি আসছি। আকাশের মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগে তো ঠিক ছিল, তাহলে এখন হঠাৎ কি হলো? আকাশ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো আর দেখে সোফায় জাবির বসে আছে আর ওর কোলের মধ্যে জারা। যারা হচ্ছে জাবিরের একমাত্র সিরিয়াস রিলেশন, যাকে ও সত্যি মন থেকেই ভালোবাসে। আকাশকে দেখতেই ওরা দুজন সরে দুই কোণায় চলে যায়। জাবির নিজেকে সামনে হেসে বলে, কিরে আকাশ, তুই কি কোথাও যাচ্ছিস? আকাশ ওকে কিচ্ছু বলে না, সেখান থেকে চলে আসতে থাকে। তখন জাবির বলে, আরে তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, দাঁড়া
আমিও তোর সাথেই আসছি। ততক্ষণে আকাশ সেখান থেকে চলে এসেছে আর জাবির হাঁ হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। হসপিটালে আরমান আহমেদ জান্নাতকে কোলে নিয়ে ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে থাকে। ফৌজিয়া ওনার পেছনেই আছে। তখনই একজন ডাক্তার ওদের কাছে এসে জান্নাতকে দেখে অবাক হয়ে বলে, আরে ইনি তো কিছুক্ষণ আগে এখানেই ছিল মিস্টার আকাশ সাহেবের সাথে। কি হয়েছে ওনার? জান্নাতকে নিয়ে আগে একটা বেডে শুইয়ে দেয়, তারপরে চিকিৎসা করতে থাকে। কিছু সময় পরে বলে, উনি আসলে খুব দুর্বল, তাছাড়া পিঠের গভীর ক্ষতের ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, তাই চিন্তার কারণ নেই। এটা শুনতেই যেন আরমান আহমেদ আর ফৌজিয়া জান ফিরে পেল। ওরা যখন পেছনে ফিরল তখন দেখলো ওদের পেছনে আকাশ দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে ও, যেন চোখ দুটো থেকে গরম লাভা বের হচ্ছে, আর ওর বাম হাতে পিস্তল ধরা, যেটা দেখে আরমান ফৌজিয়া দুজনেই ভয় পেয়ে গেল। ওদের তো মনেই ছিল না ও খুব শীঘ্রই জান্নাতের নতুন একটা পরিচয় হতে যাচ্ছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, কি করে হলো এমন? ওর এমন অবস্থা কে করেছে? ওরা দুজন কোনো কথা বলছে না, আর বলবেটাবে কী করে? এত কাছ থেকে পিস্তল দেখে ওদের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। কি জিজ্ঞাসা করছি, কানা যাচ্ছে না? আকাশ অনেকটা চিৎকার করে এটা বলে, যেটা শুনে সেখানের সব কিছুই যেন কেঁপে ওঠে। ফৌজিয়া আকাশকে সব কিছু বলে দিল, কি করে কি ঘটেছে এসব কিছু শুনতেই আকাশের রাগের মাত্রা আরও বেড়ে গেল। কিন্তু হঠাৎ কিছু একটা ভাবতেই যেন শান্ত হয়ে যায়। একটু সময় নিয়ে শান্ত হয়ে বলে, আপনারা এখন বাড়ি চলে যান, ওর কাছে আমি আছি। আপনারা না গেলে আমাকে এখান থেকে চলে যেতে হবে, আর আমি গেলে হয়তো আপনার স্ত্রী আর বাঁচবে না। রাগে কন্ট্রোল না করতে পেরে নিশ্চিত আমি ওনাকে মেরে ফেলবো। আরমান আর ফৌজিয়া আকাশের দিকে তাকিয়ে রইল, যেন ওরা কিছু বুঝে উঠতে পারছে না আকাশ কি বলছে। আপনাদের অনেক ধন্যবাদ এতদিন ওর এত খেয়াল রাখার জন্য। আজকের পর থেকে আমি ওর খেয়াল রাখবো, কোনো ক্ষতি হতে দিব না ওর। আরমান আহমেদ বলে, আসলে তোমাদের আকাশ ওনাকে চুপ করিয়ে দিয়ে বলে, ও হ্যাঁ, আর একটা কথা, জান্নাত সুস্থ হয়ে গেলে আমি ওকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব। আমিনা বেগম সোফায় বসে আছে। তখন আরমান আহমেদ ও ফৌজিয়া বাড়ি ফিরল, তবে কেউ আমিনা বেগমের দিকে তাকালো না। দুইজন সোজা নিজেদের ঘরে চলে গেল। আমিনা বেগমও উঠে ঘরে চলে এলো আর এসে দেখে আরমান আহমেদ বালিশ কম্বল দিয়ে রুম থেকে বাইরে চলে যাচ্ছে। আমিনা বেগম অবাক হয়ে বলে, এসব নিয়ে কোথায় যাচ্ছ? যেখানেই যাই তাতে তোমার কি? আমি তোমার মতো একটা নির্দয় মানুষের সাথে একসাথে এক রুমে থাকতে পারবো না। আরমান আহমেদ ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর আমিনা বেগম দরজার কাছে দাঁড়িয়ে আরমান আহমেদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। জান্নাতের মাত্রই হুঁশ ফেরে পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই দেখে ওর হাতের ওপর মাথা দিয়ে কেউ একজন ঘুমিয়ে আছে। চেহারাটা দেখতেই অনেকটা অবাক হয়ে যায়, কারণ আকাশ ওর হাত ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপরে এসে পড়েছে ওর। জান্নাত মনে মনে ভাবতে থাকে, এটা হয়তো কোনো স্বপ্ন হবে। আশেপাশে তাকাতেই দেখে এটা হসপিটালের কোনো রুম হবে। তখনই ওর মনে পড়ল গতকাল রাতের ভয়াবহ ঘটনার কথা। ওর মামি কী করেছে ওর সাথে, এটা ভাবতেই যেন জান্নাতের চোখ কেমন ভরে এলো। জান্নাতের একটু নড়াচড়ায় আকাশ ঘুম ভেঙে যায়। আকাশের ঘুম চোখে জান্নাতের দিকে তাকিয়ে দেখে বিনা শব্দে কান্না করছে। এটা দেখে আকাশ জলদি উঠে বসে। ঘুমটা যেন এক নিমিষেই পালিয়ে গেছে। ও জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আবার কান্না করছো কেন? কি হয়েছে তোমার? জান্নাত মাথা নাড়িয়ে কিছু না বলে। জান্নাত আকাশকে কিছু না বললেও ও ঠিক বুঝতে পেরেছে যে ওর মনে কি চলছে। আকাশ ওর দু গাল ধরে মুচকি হেসে বলে, আর কান্না করো না, আমাকে একটু সময় দাও, আমি খুব জলদি সব কিছু ঠিক করে দেব। সরি, আমরা আর আপনাকে সময় দিতে পারবো না। ব্যাংক থেকে দেওয়া লাস্ট ডেট অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই 3 দিনের মধ্যে যদি টাকাগুলো জমা দিতে না পারেন তাহলে আমরা আপনার সব কিছু নিলাম করতে বাধ্য হব। ব্যাংকের ম্যানেজার আকরাম খানকে এটা বলল। আকরাম খান কী করবে কিছুই বুঝতে পারছেন না। লোন নিয়েছিল, সেটা সময় মতো শোধ করতে পারেনি। ব্যাংক থেকে অনেকবার ওনাকে নোটস পাঠানো হয়েছে। আকরাম খান বলে, প্লিজ স্যার, আমাকে আর কিছুটা দিন সময় দিন, আমি সত্যি সব টাকা দিয়ে দেব। সরি মিস্টার আকরাম খান, এটা উপর থেকেই অর্ডার এসেছি। আমরা তো শুধু চাকরি করি, এখানে আপনাকে সময় দেওয়ার ক্ষমতা আমার নেই। ব্যাংক থেকে বেরিয়ে আসতেই একজন মহিলা আকরাম খানের দিকে এগিয়ে আসে। ওনার স্ত্রী। কি বললো উনি? কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? আকরাম খান মাথা নাড়িয়ে না বলে।
তাহলে এখন আমাদের কি হবে? 3 দিনের মধ্যে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? 3 দিন পর। এই কদিন আকাশ জান্নাতের অনেক কেয়ার করেছে, সব সময় ওর সাথেই থেকেছে। এতে জান্নাত একটু হলেও বুঝতে পেরেছে আকাশ ওকে কতটা ভালোবাসে। আর জান্নাতকে রিলিজ দেওয়া হবে, তাই সকাল সকাল ফৌজিয়া আর অভ্র এসেছে জান্নাতকে দেখতে হসপিটালে। অভ্র হচ্ছে ফৌজিয়ার হবু জামাই। এর মধ্যে প্রতিদিনই আরমান আহমেদ এসে জান্নাতের সাথে দেখা করেছে, মন খুলে কথা বলেছে। এখন কেমন আছিস? শরীর ঠিক লাগছে তো? জান্নাত মাথা নাড়িয়ে বলে, আপু, এখন একটু ভালো আছি। আর তুমি কেমন আছো? ফৌজিয়া ঠোঁট ফুলিয়ে বলে, ভালো আছি, তবে তোরই খুব মিস করছি রে। এই যে আমি কিন্তু আমারই মিস করি। ফৌজিয়ার পেছন থেকে অভ্র এটা বলে ওঠে। জান্নাত ওনাকে দেখে হালকা হেসে বলে, আরে অব্র, আপনি ভাইয়া কেমন আছেন? আছি, তোমার বোন যেমনটা রেখেছে ঠিক তেমনই আছি। এটা বলে উনি ফৌজিয়ার দিকে তাকালো। ফৌজিয়া চোখ পাকিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। অভ্র হেসে আকাশের দিকে তাকায়। ও চেয়ারে বসে কে কি করছে সেটাই দেখছে। আচ্ছা, এনার সাথে আমারে পরিচয় করাইয়েন দিবা না? জান্নাত অনেকটা খুশি হয়ে বলে, ও হ্যাঁ, উনি হচ্ছে। ব্যাস এটুকু বলেও থেমে যায়। ঠিক কী বলবে ভেবে পাচ্ছে না। তবে এই কথাটা বলতে যে সে একটু লজ্জা পাচ্ছে সেটা ওর চেহারায় ফুটে উঠেছে। অভ্র হেসে ওঠে। থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। তখন আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা, আমি দেখি জান্নাতকে কখন রিলিজ দেয়। আর অব্র, তুই আয় আমার সাথে। অভ্র মুচকি হেসে বলে, চল। এদের দুজনকে এমন করে কথা বলতে দেখে জান্নাত ফৌজিয়া দুজনই অনেকটা অবাক হয়। ওরা দুজন একসাথে বেরিয়ে গেল। ফৌজিয়া দরজার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপু, অব্র ভাইও কি মাফিয়া? ফৌজিয়া অবাক হয়ে বলে, না তো ডাক্তার, তবে ওরা এমনভাবে কথা বললো যেন ওরা দুজনকে খুব ভালো করেই চেনে। কিছু সময় আকাশ আর অভ্র রুমে এসে দেখে দুই বোন গল্প করছে। জান্নাত, রেডি হয়ে নাও, আমরা এখন এখান থেকে যাব। তোমার রিলিজ হয়ে গেছে। চলে যাওয়ার কথা শুনে জান্নাতের ভেতরটা কেমন ধক করে উঠল। বাড়ি গেলে সেই মামির সামনে আবার দাঁড়াতে হবে, কত কথা শোনাবে, এটা ভেবেই জান্নাতের মুখটা কালো হয়ে গেল। ফৌজিয়া অভ্রকে একটু পাশে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি ওনাকে চিনো কি করে? অভ্র একটু হেসে ফৌজিয়ার গাল দুটি ধরে বলে, তোমাকে বললাম তো যে আমার বন্ধুরা খুবই ভয়ানক, কখনো তো বিশ্বাস করনি। এখন নিজ চোখে দেখো, আকাশ আমার বন্ধু, লন্ডনে আমরা একসাথে পড়ালেখা করতাম। তাছাড়া ও যে জান্নাতকে পছন্দ করতো সেটা আমি আগে থেকেই জানতাম। আকাশ জান্নাতকে এনে গাড়িতে বসালো আর ওরা দুইজন অন্য গাড়িতে। জান্নাত বলে, ওরা আমাদের সাথে আসবে না? আকাশ কোনো কথার উত্তর দিল না। গাড়ি আজও নিজেই চালাচ্ছে। আপনি কি অব্র ভাইয়াকে আগে থেকে চিনেন? আকাশ এবারও চুপ করে রইল। জান্নাত খেয়াল করলো যে এটা ওদের বাড়ির রাস্তাটা না, এটা তো অন্য কোনো রাস্তা। কিছুক্ষণ পর গাড়িটা বড় একটা গেটের সামনে চলে আসলো। গেট দিয়ে ভেতরে ঢুকতে জান্নাত হাঁ হয়ে যায় আর মনে মনে বলে, এটা কোন জায়গা? এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? বাড়ির সামনে ফুল বাগান, আবার একটা দোলনাও আছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আকাশ গাড়ি থেকে বের হয়ে জান্নাতকে বের করলো আর বলল, ওয়েলকাম হোম। জান্নাত অবাক হয়ে বলে, হোম মানে? এটা কার বাড়ি? আজ থেকে এটা তোমার বাড়ি, এখন থেকে তুমি এখানেই থাকবে। আকাশ জান্নাতের হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে আসতেই জারা সেখানে চলে আসে। হেসে বলে, হাই জান্নাত, তুমি এখন কেমন আছো? আমি সারা। জান্নাত জারার দিকে তাকিয়ে ভাবছে মেয়েটি ওকে কি করেছে না। আমি ভালো আছি। আরে ভাবি, চলে এসেছো তোমরা? জাবির সেখানে আস্তে আস্তে এটা বলে। জান্নাত পাশে আকাশের দিকে তাকালো, কিন্তু সে কোথায়? মাত্রই তো পাশে দাঁড়িয়েছিল। কিছু সময় পর বড় একটা লাগেজ নিয়ে আকাশ সেখানে এলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। জান্নাত আজ জারার সাথে অনেক হেসেছে। আকাশ তো শুধুমাত্র এটাই চেয়েছিল, আর সব সময় চায় যেন জান্নাতের মুখে সব সময় এমন হাসি থাকুক। জারা জান্নাতকে নিয়ে গেল ওকে ওর রুমে দেখিয়ে দিতে। রুমটা অনেক সুন্দর, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রুমের চারিদিকে জান্নাতের অনেক ছবি লাগানো। যারা বলে, আজ থেকে এটা তোমার রুম। আকাশ ভাইয়ের অনেক পছন্দের রুম এটা, উনি নিজ হাতে তোমার রুমটা সাজিয়েছে। জান্নাত রুমটা দেখেছে, বেশ সাজানো গোছানো আছে রুমটা। হঠাৎ জান্নাতের চোখ গেল টেবিলের উপরে রাখা কাগজের দিকে। জান্নাত কাগজটা খুলে দেখলো, তাতে লেখা, শুভ জন্মদিন আমার মায়াবতী।
কি জন্মদিনে গিফট চাই? সামনে দেখাও। লেখাটা পড়ে জান্নাত সামনে তাকায়। যারা সামনের দেয়ালের ওপর থেকে কাপড়টা সরালো, তখন জান্নাত যেটা দেখলো সেটা দেখে ও আর চোখের পানি ধরে রাখতে পারলো না, কারণ সেখানে দেয়ালে ওর মায়ের ছবিটা বড় করে পাঠানো। জান্নাত সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে বাইরে ড্রয়িং রুমে আসে ও, কিন্তু ওখানে কেউ নেই। দেখে যারা ওর পেছনে পেছনে সেখানেই চলে এসেছে। উনি কোথায়? যারা হেসে বলে, ছাদে। আর ছাদে ওই দিক দিয়ে যেতে হয়। যারার কথা শেষ হতেই জান্নাত ছুটে চলল ছাদের দিকে। জান্নাত ছাদে গিয়ে দেখে আকাশ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে। ছাদের কোণায় টিপ টিপ করে একটু জ্বলছে, আর সেখানেই আকাশ দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কারো জোরে নিঃশ্বাসের শব্দ শুনে আকাশ পেছনে ফিরে তাকায় আর জান্নাতকে দেখতে পায়। জান্নাত আকাশের দিকেই এগিয়ে আসছে, এটা দেখে আকাশ বলে, জান্নাত তুমি? হঠাৎ জান্নাত আকাশের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এতে আকাশের কথা বন্ধ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, এটা আমার জীবনের সব থেকে বড় গিফট। আরে পাগলি ছাড়ো, সবাই দেখছে তো। ঠিক তখনই সম্পূর্ণ ছাদটা আলোতে আলোকিত হয়ে গেল। পেছন থেকে অনেকেই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে জান্নাত। জান্নাত পেছনে ফিরে দেখলো আরমান আহমেদ, ফৌজিয়া, অব্র, জাবির, জারা, আশিক, মিম সবাই দাঁড়িয়ে আছে এবং উইশ করছে। ওদের দেখে জান্নাত তাড়াতাড়ি আকাশকে ছেড়ে দিল, কিছুটা দূরে সরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়ালো। কেক কাটা হলেও সবাই মজা করছে। এমন সময় আকাশের মোবাইলে একটা কল এলো। সেটা রিসিভ করতেই ওপাশ থেকে যেটা বলল সেটা শুনেই আকাশ হেসে উঠল। কল কেটে দিয়ে হেসে মনে মনে বলতে থাকে, আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক খুশির। তোমাকে আমি ধ্বংস করে দেবো আকরাম খান। খুব সকালে জান্নাতের ঘুম ভেঙে যায়। অজু করে আলমারি থেকে জায়নামাজের পাটি বের করে নামাজ পড়ে নেয়। কালকে রাতে সবাই বাড়িতে চলে গিয়েছে। সবাইকে থাকার জন্য জান্নাত অনেক অনুরোধ করেছিল। বাড়িতে এখন শুধু জান্নাত, আকাশ, জাবির আর যারা। আশিক আছে ওর নিজের বাড়িতে। নামাজ শেষে জান্নাত নিচে কিচেনের দিকে আসলো, উদ্দেশ্য সবার জন্য নাস্তা বানানো। কিন্তু সেখানে আসতেই দেখে আগে থেকে কাজের লোকেরা সকল নাস্তা বানাচ্ছে, তবে সেগুলো কিছুই জান্নাত চেনেই না। এ বাড়িতে এই দুইজন কাজের লোক আছে, একজন পুরুষ ও একজন নারী, আর ওরা স্বামী স্ত্রী এখানেই থাকে। জান্নাতকে কিচেনে দেখে কাজের লোক দুজন অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি এখানে? আপনি গিয়ে চেয়ারে বসেন, স্যার দেখলে রাগ করবেন। জান্নাত বলে, আরে ম্যাডাম কাকে বলছেন? আমাকে নাম ধরে রাখবেন, আমার নাম জান্নাত। তাছাড়া আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আপনি না বলে তুমি বলবেন, এটাই ভালো হবে। কাজের লোক দুজন দুজনের মুখের দিকে তাকায় আর জান্নাতকে বলে, এটা কি করে হয়, আপনি আমাদের ম্যাডাম। জান্নাত একটু ভেবে বলে, আমি আপনাদের ম্যাডাম তাই না? তাহলে আমি যেটা বলবো আপনারা তো সেটা শুনেই করবেন তাই না? ওরা দুজন মাথা নাড়ালো। ঠিক আছে, তাহলে আমি হুকুম করলাম, আজ থেকে আপনারা আমাকে জান্নাত বলে ডাকবেন, আর তুমি করে বলবে, ঠিক আছে? এটুকু বলে জান্নাত হাসতে থাকে। মহিলা লোকটি এগিয়ে এসে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাদের স্যার যেমন তুমিও ঠিক তেমন মা। উনি নিজের জন্য একদম ঠিক মানুষটাকে পছন্দ করেছে। দোয়া করি সুখে থাকো। জান্নাত নিজের ওড়না বাঁধতে বাঁধতে বলে, ঠিক আছে, এখন তোমরা সরো আর নাস্তাটা আমাকে বানাতে দাও। আরে না, আমরা তোমাকে এটা করতে দিতে পারি না। তাছাড়া নাস্তা তো আমরা বানাচ্ছি, আর স্যার দেখলে যদি কিছু বলে। আমি আছি তো, আর এটা আমার হুকুম, তাই সরো তো, আমাকে করতে দাও। জান্নাতের জোড়াজোড়িতে ওরা দুজন হার মানল। জান্নাত সবার জন্য নাস্তা বানাচ্ছে আর ওরা দুজন ওকে হেল্প করছে। বিন্দু বিন্দু পানির ছিটে আকাশের মুখের উপর পড়তেই ওর ঘুম ভাঙে। চোখ খুলে সামনে তাকাতে দেখে জান্নাত শাড়ি পরে হাতে কফি নিয়ে ওর দিকে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভেজা, মনে হচ্ছে মাত্রই গোসল করে এসেছে। পুরোটা যেন বউ বউ লাগছে ওকে। এই যে সাহেব, উঠুন এবার, কয়টা বাজে সেটা কি ঠিক আছে? অফিসে যেতে হবে না? আকাশ জান্নাতের হাত থেকে কফির কাপটা নিয়ে পাশের টেবিলের ওপর রেখে ওর হাত ধরে টেনে ওকে নিজের কোলে ভেতরে আনে। কি আছে তোমার মাঝে বলো তো? কেন আমি দিনে দিনে তোমাতে এত আসক্ত হয়ে পড়ছি? তুমি আমার এমন একটা অভ্যাস হয়ে যাচ্ছ যেটা আমি সারা জীবন খুব যত্নে ধরে রাখতে চাই। জান্নাত দরজা খুলে আকাশের রুমে আসে। আকাশ স্বপ্নে জান্নাতের সাথে এসব করছে। জান্নাতের হাতে একটা চায়ের কাপ,
কাজের লোকেরা বলেছিল আকাশ চা খায় না, তারপরেও জান্নাত চা নিয়েই আসলো। কিন্তু রুমে এসে দেখে রুমটা এখনও অন্ধকার, জানালায় পর্দা দেওয়া। জান্নাত চায়ের কাপটা টেবিলের ওপর রেখে গিয়ে জানালার পর্দা সরালো আর পেছনে ফিরে আকাশের দিকে তাকালো। আকাশ ঘুমের ঘরে কিছু সময় পর পর হাসছে। জান্নাত প্রথমে একটু অবাক হলেও ওর কেন জানি আকাশকে এইভাবে দেখতে ভালোই লাগছে। জান্নাত হঠাৎ খেয়াল করে আকাশ কেমন করছে, যেন খুব ভয় পাচ্ছে। আকাশ ঘুমের ঘরে বলতে থাকে, না না, তোমরা এমনটা করো না, আমার আম্মুকে ছেড়ে দাও, মেরো না। জান্নাত আকাশকে এমন করতে দেখে ওকে ধরে ঝাঁকি দিয়ে বলতে থাকে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে দেখুন, আমি এখানে আছি, ভয় নেই। তখনই আকাশের ঘুম ভেঙে যায় আর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ এমনটা হওয়াতে জান্নাত অনেকটা অবাক হয়ে যায়, তবে নিজেকে সামলে আকাশের পিঠে হাত বুলিয়ে বলে, কিছু হয়নি, সব ঠিক আছে। আপনি স্বপ্ন দেখেছিলেন।